শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ইউটিউবেও দিচ্ছেন তো নাকি? লাইভ যাবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। মনে করছি ইউটিউবেও যাবে, বাসায় দেখে তো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কমেন্টটা ভাই দেখতে দিন একটু। সবাই দ্রুত হয়ে যাও আমাদের আজকের লাইভ ক্লাসে। ধুমধাম করে কমেন্ট করে ফেলো সবাই, বন্ধুদেরকে মেনশন করে ফেলো, ক্লাস শেয়ার করে ফেলো। মাইশা তাসফিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। চলে আসো চলে আসো সবাই চলে আসো। আজকে আমরা একটু নদ নদী সম্পর্কে জানবো। মেনশন করে দাও, দ্রুত ঝটপট মেনশন করে দাও। তাবাসসুম নিশাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। চলে আসো সবাই, দ্রুত চলে আসো, মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, যেন সবাই ক্লাসটা দেখার যেন সুযোগ পায়। জ্ঞান সবার মধ্যে বিলিয়ে দাও। চলে আসো, তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটার গুরুত্ব অপরিসীম। এমসিকিউ সিকিউ সব রকমের প্রশ্নই হয়ে থাকে এখান থেকে, এবং যারা পরবর্তীতে চাকরির প্রিপারেশন নেয়, ইউনিভার্সিটি অ্যাডমিশনে যায়, তাদেরও এই টপিক থেকে প্রশ্ন আসে। আসো আমরা শুরু করে দেব, দ্রুত শুরু করে দেব। আসো চলে আসো, দেখি বাংলাদেশের নদ নদীর কী অবস্থা, নদী কিভাবে প্রবাহিত হয়, নদীর জীবনচক্র কিভাবে চলে, আজকে আমরা সব শিখব। তাড়াতাড়ি চলে আসো। চলে আসো চলে আসো, ধূপধাপ করে সবাই কমেন্ট করে ফেলো তো, দেখি কে কে যুক্ত হয়েছে আমাদের সাথে। ধূপধাপ করে কমেন্ট করে ফেলো, দেখে নেই কে কে আছে। সাদিয়া মেহজাবিন শেফা, হ্যালো, ওকে। এমডি রিফাত আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ঠিক আছে, আসো আসো দ্রুত চলে আসো, ক্লাস শেয়ার করে দাও, যতবার শেয়ার করে দাও ধুমায়, সবাইকে ক্লাসটা দেখার সুযোগ করে দাও। আসো, আজকে আমরা অনেক মজার টপিক শিখবো নদী নিয়ে। নদীমাতৃক বাংলাদেশ, বাংলাদেশের নদ নদী সম্পর্কে যা আছে একদম A to Z শিখবো। নদীর জীবনকাল, কিভাবে নদী চলে, কিভাবে জীবনযাপন করে। আলফি শাহরিন স্যার, নদী বাঁকা কেন? আসলে নদীর স্বভাব একটু বাঁকাই, নদী একটু বেঁকে চলতেই পছন্দ করে। জান্নাত তানি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া লামি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসো তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা একটু নদী সম্পর্কে জানি, ঠিক আছে? ওকে, চলে আসো নদী নিয়ে। সাধারণত পার্বত্য উঁচু এলাকায় হিমবাহ গলে নিম্ন ঢলে প্রবাহিত হয়ে হ্রদ বা সমুদ্রে পতিত হলে তাকে নদী বলে। তাহলে নদীর ফার্স্ট কনসেপ্ট কি? নদী কোথায় হবে? উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে নিম্ন ঢালের মাধ্যমে যদি প্রবাহিত হয়ে হ্রদ অথবা সমুদ্রে এসে মিলে, তাহলে আমরা এটাকে কি বলবো? নদী বলবো। হ্যাঁ, একটু চিত্রটা লক্ষ্য করার আমরা চেষ্টা করি। দেখো এখানে, এই যে এখানে একটু দেখো আমাদের ছবিটা, দেখতে পাচ্ছ? এই যে পর্বতের মাথায় কি আছে? হিমবাহ আছে, বরফ আছে, তাই না? এই হিমবাহটা গলে কি হয়? এই যে পানি দেখো, এই যে ঢাল দিয়ে তোমার প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে 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 এসে এই যে দেখো জলাশয়, সাগর অথবা হ্রদে যে পড়ে, তখন আমরা এটাকে কি বলি? তখন আমরা এটাকে বলি নদী। অর্থাৎ সৃষ্টি হবে কোথায়? উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে নিম্ন ঢালে প্রবাহিত হবে এবং ফাইনালি এসে হ্রদ অথবা সমুদ্রে পতিত হবে, তখন আমরা এটাকে বলবো নদী। বুঝতে পারছো? ফাহমিনা রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তানিয়া, জান্নাত তানিয়া ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা নদী কি বুঝতে পারলাম? উচ্চ পার্বত্য এলাকায় সৃষ্টি হবে এবং এই যে তোমার আমাদের এখানে কি হবে? হিমবাহ গলে, তাই না? মানে এই যে বরফের খণ্ড, এটা গলবে, গলে পানি নিচে এসে ফাইনালি এর জীবনের অন্যতম লক্ষ্য কি? আলটিমেট গোল, এসে সাগর অথবা হ্রদে পতিত হবে, সাগর অথবা হ্রদে পতিত হবে। এই পুরো জার্নিটা যদি কমপ্লিট করে আসে, এই গুণাবলীগুলো যদি সে রক্ষা করতে পারে, তাহলে আমরা এটাকে বলবো নদী। তাহলে আমরা এটাকে নদী বলবো। বুঝতে পেরেছো? বলো সবাই, বুঝতে পারতেছো কিনা?
আসো আসো, ধুমধাম করে চলে আসো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকে আমরা একটু জানি নদী সম্পর্কে, নদীমাতৃক বাংলাদেশ, তাই না? অনেক অনেক নদী আমাদের, 7 সমুদ্র 13 নদী, সরি 1300 নদী, অনেকগুলো নদী না বাংলাদেশে? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, কত নদী বাংলাদেশে, নদীমাতৃক বাংলাদেশ। এবং নদীর সাথে আমাদের দেশের, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাত্রা, সবগুলো জিনিস কিন্তু আমাদের নদীর সাথে জড়িত। ঠিক আছে, তাহলে আমরা নদী দেখলাম কি, সাধারণত উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে যদি নিম্ন ঢালে প্রবাহিত হয়ে হ্রদ অথবা সমুদ্রে পতিত হয়, তাহলে আমরা এটাকে বলবো নদী। এখন নদীর পর্যায়, ভাইয়া এই জায়গাটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। এই চ্যাপ্টার খুলবা, দেখবা খুলতে তোমার দেরি নাই, মানে খুলতে দেরি, এই কোশ্চেন আসতে দেরি নাই, ঠিক আছে? এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন হয় এই যে নদীর স্টেজ সম্পর্কে। মানে নদীর তো জীবনের বেশ কিছু ধাপ আছে, তাই না? আমাদের মানুষের জীবনের অনেকগুলো ধাপ আছে না? আমরা প্রথমে জন্মগ্রহণ করি, আমাদের শৈশব আছে, আমাদের কৈশোর আছে, আমাদের যৌবন আছে, আমাদের প্রবীণ অবস্থা আছে, বৃদ্ধ অবস্থা আছে, তাই না? এরকম আমাদের নদীরও বেশ কিছু অবস্থা আছে, বুঝতে পেরেছো? আমাদের নদীরও বেশ কিছু অবস্থা আছে। শেখ আহাদ, আসসালামু আলাইকুম, নেত্রকোনা থেকে দেখছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে, দেখো ধূপধাপ করে মেনশন করে দাও ফ্রেন্ডসদেরকে, বুঝছো? এবং তাদেরকে ক্লাসটা করার সুযোগ করে দাও। আশা করছি অনেক 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 আমরা একটা ভালো ক্লাস করবো এবং তোমাদের জীবনে কার্যকরী হবে এটা, বুঝছো? তোমাদের এইচএসসির বলো, হচ্ছে সিকিউ বলো, এমসিকিউ বলো, প্রত্যেকটা পার্টে এখান থেকে কোশ্চেন আসে। এইচএসসি 26 সহ 27 সহ তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো প্রত্যেকের কাজে লাগবে। ইভেন যারা জব প্রিপারেশন নাই, চাকরির প্রিপারেশন নাই, তাদের জন্য কিন্তু এই টপিকটা সমানভাবে কার্যকর, বুঝতে পেরেছো? তাহলে আসো, এখন নদীর পর্যায় কয়টা আমি বললাম, এখান থেকে কিন্তু বেশ খানিকটা এমসিকিউ হয়, বুঝছো? নদীর পর্যায় থেকে অনেক 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 এমসিকিউ হয়। ঠিক আছে, শেখ আহাদ কত অধ্যায় পড়াচ্ছেন ভাইয়া? আমরা এখন 3 নাম্বার চ্যাপ্টার পড়তেছি ভাই। 3 নাম্বার চ্যাপ্টার যে হচ্ছে নদীর যে বিষয়গুলো আছে না, আমরা নদ নদী সম্পর্কে জানতেছি আজকে। মানে নদীর, এখন দেখো, এখন নদীর পর্যায় সম্পর্কে জানি। হ্যাঁ, নদীর পর্যায় সম্পর্কে জানি। দেখো 3টি পর্যায়ে বিভক্ত করা হয়। কি কি? পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি, সমভূমি অবস্থা অথবা মধ্যগতি, এবং বদ্বীপ অবস্থা অথবা নিম্নগতি। তার মানে আমাদের নদীর জীবনচক্রের প্রধান 3টা অবস্থা আছে। কি কি আছে? পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি। এখানে নদীর জোর সবচেয়ে বেশি থাকে। কি হয়, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি তখন আমাদের শক্তি সবচেয়ে বেশি থাকে না? অনেক বেশি এনার্জেটিক থাকি আমরা। তো নদী শুরু করে হচ্ছে আমার এখান থেকে, বুঝতে পারছো? পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি থেকে। এরপরে আস্তে আস্তে সে একটা কাম স্টেজে আসে, বুঝছো? সেটা হচ্ছে নদীর সমভূমি অবস্থা অথবা মধ্যগতিতে আসে। এবং এরপরে সর্বশেষে নদী আসে বদ্বীপ অবস্থা অথবা নিম্নগতি। তো এখান থেকে বেশ কিছু এমসিকিউ আসে, বুঝছো? নদীর হচ্ছে পার্বত্য অবস্থায় কোনটা হচ্ছে ঊর্ধ্বগতি, বা পার্বত্য অবস্থায় কি কি ঘটে, সমভূমি অবস্থায় কি কি ঘটে, বা বদ্বীপ অবস্থায় কি কি ঘটে, এগুলা থেকে। রাবিতা পারভেজ নির্জনা, ভেরি নাইস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো, তোমরা দ্রুত চলে আসো এবং আরো যারা ফ্রেন্ডস আছে একটু কাইন্ডলি মেনশন করে দাও, শেয়ার করে দাও, বুঝছো? কারণ সবার জন্য বিষয়টা ইম্পর্টেন্ট। তুমি একটা ভালো মার্কস পাও, তোমার ফ্রেন্ড ভালো মার্কস পাক, ভালো তো এটা, তাই না? তোমার জন্য যদি তোমার ফ্রেন্ডের উপকার হয় এবং তুমি তো তার সফলতারও ভাগিদার, মানে তোমার বন্ধুর সাথে তুমি সব জায়গায় যাও, তাদেরকে সব জায়গায় নিয়ে যাও, রিল শেয়ার করো, তাহলে ক্লাস অবশ্যই শেয়ার করা তোমাদের দায়িত্ব না? জ্ঞান একসাথে নিয়ে বড় হও, বুঝছো? তাহলে দেখবা তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে একসাথে আগায় যাইতে পারবা। সুতরাং ক্লাসটা ধূপধাপ শেয়ার করে দাও। তাহলে আমরা নদী সম্পর্কে জানতেছি। দেখো, ফার্স্ট অফ অল, প্রথমত কি আমার নদীর যে বিষয়টা, সেটা হচ্ছে একটা পর্বতের হিমবাহ গলে সৃষ্টি হবে এবং ফাইনালি এটা এসে আমার জলাশয়, হ্রদ অথবা সাগরে এসে পতিত হবে। তাহলে এই পুরো লাইফ সাইকেলটা যদি কমপ্লিট করে, আমরা এটাকে কি বলবো? নদী বলবো, ঠিক আছে? এখন নদীর প্রধান অবস্থা কয়টা? 3টা। কি কি? পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি, মধ্য অবস্থা অথবা সমভূমি অবস্থা যেটা বলতেছি, এবং এরপরে কি? বদ্বীপ অবস্থা অথবা নিম্নগতি। ঠিক আছে, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা বলো। জান্নাত তানিয়া, জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আমরা আজকে স্লাইডটা চমৎকারভাবে তৈরি করছি তোমাদের জন্য, বুঝতে পারছো? মানে আমি পার্সোনালি অনেকগুলো ছবি কালেক্ট করছি যেন তোমাদের কোনো কনসেপচুয়াল জায়গা যেন বুঝতে সমস্যা না হয়। এই চ্যাপ্টার অনেকের কাছে কঠিন লাগে, অনেকে বুঝতে পারেনি এগুলো দ্বারা কি বুঝাইছে। এই জন্য আমি খুব সুন্দর করে বেশ কিছু ছবি বেছে তোমাদের এখানের জন্য অ্যাড করছি। অনেকদিন পরিশ্রম করে আমি স্লাইডটা মেক করছি যেন তোমাদেরকে আমি খুব সুন্দর মতো জায়গাগুলো বুঝাই দিতে পারি এবং স্মুথ অ্যান্ড স্মার্টলি যেন তোমরা এটা বুঝতে পারো। ঠিক আছে, এবার আসো নদীর যে আমি বিভিন্ন পর্যায় সম্পর্কে বলছি, তাই না? এবার প্রথমে আসো নদীর কি? পার্বত্য পর্যায় অথবা ঊর্ধ্বগতি সম্পর্কে একটু জানি। দেখো, প্রথমত
পার্বত্য অবস্থায় কি হবে? পার্বত্য অবস্থা হচ্ছে নদীর প্রাথমিক অবস্থা, অর্থাৎ নদী যখন একদম শুরু হয়, প্রথমে যখন আমরা কোনো কাজ শুরু করি, এটা যেমন, এটা ধরো পার্বত্য অবস্থা নদীর, ঠিক আছে? পর্বতের যে কোনো স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে, সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। অর্থাৎ নদী আমার যেখানে শুরু হয়েছে, এই যে নদী আমার শুরু হয়েছে কোথায়? এই ধরো পর্বতে, তাই না? এই পর্বত থেকে একদম সমভূমিতে এসে পৌঁছানো পর্যন্ত, একদম সমভূমিতে এসে পৌঁছানো পর্যন্ত এটাকে আমরা কি বলি? নদীর প্রাথমিক অবস্থা, ঠিক আছে? এটাকে আমরা বলি নদীর প্রাথমিক অবস্থা, অথবা এটাকে আমরা বলি নদীর প্রাথমিক অবস্থা অথবা ঊর্ধ্বগতি, সরি, নদীর পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি। জান্নাত তানিয়া ভাইয়া, প্রতি অধ্যায়ের এমসিকিউ পড়াবেন প্লিজ। জি অবশ্যই, আমরা তো এমসিকিউ পড়াই। ধরো আমাদের ক্লাস শেষে আমি কিন্তু লাস্টে দেখবা তোমাদের জন্য আমি এমসিকিউ রাখি। এমসিকিউ এবং সিকিউ দুইটা পার্টি আমি তোমাদের জন্য রাখি, এবং আমাদের যেটা পেইড ক্লাস হবে, তোমাদের যেটা কামব্যাক কোর্স, এইচএসসি 26-এর কামব্যাক কোর্স এবং 27-এর যে মিশন এ প্লাস কোর্স, প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা হচ্ছে তোমাদের ওই যে এমসিকিউ, সিকিউ, এগুলো একদম আমরা ডিটেলে আলোচনা করবো, বুঝতে পারছো? এখন ফ্রি ক্লাস তো সময় কম থাকে, ডিউরেশন কম থাকে, আমি চাইলে পারো অনেকগুলো পড়া আমি তোমাদেরকে পড়াইতে পারি না, আমার অনেকগুলো মাথায় থাকে, এই জন্য অনেক সময় দেখবে একদম টানে, মানে ক্লাসটা অনেক ফাস্ট নিতে হয় আমাকে। কিন্তু আমি আশা করবো আজকে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিয়ে যাইতে পারবো। সামিরা ইয়াসমিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। মাইশা তাসফিয়া, কত অধ্যায়? এটা 3 নম্বর অধ্যায় চলতেছে। সামিরা ইয়াসমিন, কি ক্লাস নিচ্ছেন? ভূগোল ক্লাস হচ্ছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার প্রাথমিক অবস্থা কোনটা? যে স্থান থেকে আমার নদী শুরু হবে এবং লাস্টে একদম সমভূমিতে এসে পৌঁছাবে। অর্থাৎ ধরো আমার নদী শুরু হয়েছে, যে এখান থেকে আমার নদী শুরু হয়েছে, অ্যান্ড সে ফর, মানে মনে করে নাও এটা আমার সমভূমি, তাহলে এই যে পর্যায়টা, এটা হচ্ছে আমার নদীর পার্বত্য অবস্থা অথবা নদীর ঊর্ধ্বগতি, ঠিক আছে? এখন কি বলতেছে? আচ্ছা, এ সময় ভূমিভাগ ঢালু এবং উঁচু নিচু হয়ে থাকে, ঠিক আছে? গতিবেগ ঘন্টায় কত? 24 থেকে 32 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকতে পারে। যখন নদী নিয়ে আলোচনা করতে বলবে, তোমরা চেষ্টা করবে ইনফরমেশনগুলো তুলে দিতে চেষ্টা করবে, তাহলে টিচার বুঝতে পারবে না এই স্টুডেন্টের মান আছে, একটা কোয়ালিটি আছে। তুমি যখন ডেটা দিয়ে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে, বুঝছো, উপাত্ত দিয়ে, অথবা তুমি যখন একটা পরিসংখ্যান দিয়ে কোনো একটা কিছু যখন তুমি বর্ণনা করবা, ওইটা বেশি যুক্তিযুক্ত বেশি মনে হয়। একই লেখা তোমার ফ্রেন্ড লিখে যেখানে 8 নাম্বার পাবে, তুমি দেখাচ্ছে 9 অথবা 10 নাম্বার পাবে। এগুলাই হচ্ছে ছোট ছোট কৌশল। হ্যাঁ, এই কৌশলগুলো যদি করো তুমি, যদি তুমি এটা কালচার করতে পারো, দেখবা তোমরা অনেক 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 ভালো করতেছো, বুঝতে পারছো? তাহলে আমার পার্বত্য অবস্থা কোনটা? আমার পার্বত্য অবস্থা হচ্ছে নদী যেখানে শুরু হবে এবং সমভূমিতে আসা পর্যন্ত, এটা হচ্ছে আমার পার্বত্য অবস্থা। এবং এই সময়ে যে উঁচু নিচু ভূমির ঢালভাগ, এই দেখো উঁচু নিচু সব রাস্তা পাড়ি দিয়ে, না, দুর্গম গিরিকান্তার মরু, সবকিছু পাড়ি দিয়ে নদী এসছে কোথায়? সমভূমিতে আসতেছে। নদী কোথায় আসতেছে? সমভূমিতে আসতেছে। এবং তখন ঘন্টায় গতিবেগ কত? 24 থেকে 32 কিলোমিটার। ঘন্টায় গতিবেগ 24 থেকে 32 কিলোমিটার। এবং প্রবল স্রোতে ভূভাগ, মানে ভূত্বক হতে শিলা পড়ে এবং তা নিম্ন দিকে গড়িয়ে অগ্রসর হয়। আমার নদী যখন পড়তেছে প্রবল স্রোতে, দেখো এখানে যত পাহাড়, মানে পাথর টাথর যা আছে, সব এগুলা তো সবগুলা, হ্যাঁ, একদম এসে আমার এই যে এখানে এসে পতিত হবে, তাই না? এই কথাটাই বলতেছে। নিম্নক্ষয় বেশি হয়, ফলে গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত সৃষ্টি হয়। মানে নদীর এই সময় কি হয়? নিম্নপাত সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, তোমাদেরকে আমি বারবার করে বলেছি, আমার কিছুই করার নাই, আবার আমার সে জগৎ বিখ্যাত আর্টিং দেখাইতে হবে, দেখলে মানুষ টাসকি খেয়ে যায়। কিচ্ছু করার নাই, তোমাদেরকে একটু জাস্ট কনসেপচুয়াল জায়গাটা দেখো। ধরো এটা আমার পাহাড়, হ্যাঁ, এই দিক থেকে ধরো নদী নামতেছে, তখন কি হয়? এই যে নদীর যে পার্শ্ব, হ্যাঁ, ধরো এটা একটা পাশ, এটা একটা পাশ, তখন পার্শ্ব ক্ষয়ের তুলনায় যে তোমার হচ্ছে নিম্নভূমি ক্ষয়, মানে এইটা বেশি ক্ষয় হয়। তার মানে নদী যখন এই যে পর্বত দিয়ে নামতেছে না, তখন ধরো এই যে এই ধারগুলো ক্ষয়ের হওয়ার তুলনায় একদম যে নিম্নভূমি, এটা একটু বেশি ক্ষয় হয়। বেসিক্যালি এই জিনিসটাই বলতেছে। তাহলে এটা হচ্ছে আমার নদীর প্রাথমিক অবস্থা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার নদীর প্রাথমিক অবস্থা। তার মানে কি? আমার নদী পার্বত্য অবস্থায় সৃষ্টি হলো। পার্বত্য অবস্থায় সৃষ্টি হওয়া থেকে সমভূমি অবস্থা পর্যন্ত আসা পর্যন্ত, এটা আমি কি বলতেছি? কি নদীর পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি। এই সময় নদীর এনার্জি, জোশ, কর্মস্পৃহা, জীবনী শক্তি দুর্দান্ত রকমের থাকে, সব কিছু একদম গুঁড়া গুঁড়া করে ফেলবে, এই লেভেলের পাওয়ার নদীর। হ্যাঁ, এই জন্য শিলাখণ্ড যা আছে সব ভেঙে চুরে নিয়ে চলে আসতেছে, কোনো কিছু থামাথামের অপশন নেই। যা দেখছে সামনে সব একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলতেছে, বুঝছো? এটা হচ্ছে নদীর পার্বত্য অবস্থা অথবা ঊর্ধ্বগতি। যেমনটা হয় না, যে কোনো কাজ শুরু করলে আমাদের অনেক বেশি মোটিভেশন থাকে, অনেক এনার্জি থাকে, নদীর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই। এবং গতি হবে কত? 24 থেকে 32 কিলোমিটার। 24 থেকে 32 কিলোমিটার গতি হবে। এবং এর ফলে এই যে নিম্নক্ষয়ের ফলে কি হয়? গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত, এগুলোর সৃষ্টি হয়, বুঝতে পারছো? এগুলো সব সৃষ্টি হয় নদীর পার্বত্য অবস্থায় অথবা নদীর ঊর্ধ্বগতিতে। হ্যাঁ, আসো পরবর্তীতে যাই। ওকে, তোমরা কি সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো।
জান্নাত তানিয়া প্রতি অধ্যায়ের এমসিকিউ পড়াবেন প্লিজ। জি আপু, আমি তোমাকে বললাম তো আমাদের হচ্ছে যেটা আমাদের এইচএসসি 26-এর কামব্যাক কোর্স এবং 27-এর যেটা মিশন এ প্লাস কোর্স, আমরা ওইখানে প্রত্যেকটা জিনিস ডিটেলে ধরাই দিব। হ্যাঁ, তোমার একটা করে চ্যাপ্টার নিবো অ্যান্ড একটা করে চ্যাপ্টারের পরে কনসেপচুয়াল জায়গা ক্লিয়ার করার পরে প্রত্যেকটা জায়গা দেখবো। এবং প্লাস এখানেও আজকের স্লাইডেও তো আমাদের এমসিকিউ আছে, তুমি তো দেখছো, মানে তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তারা জানবা হয়তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করি তোমাদেরকে ফার্স্ট অফ অল বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিতে, এরপরে তোমাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যাইতে। ফার্স্টে তুমি একটা ধারণা পাবা, এরপরে জিনিসটা বুঝবা, ধারণা পেলা বুঝলা, এরপরে আমি একবার রিভিশন করে নিই আমার ছোট টাইমের ভেতরে, এরপরে চলে যাই আমরা প্রশ্ন সলভে। ঠিক আছে, আমি তো এটাই করে আসতেছি তোমাদের জন্য। কারণ যে কোনো জিনিস তুমি শিখলা ঠিক আছে, কিন্তু ভাইয়া যদি তুমি ওটার ব্যবহার না জানো না, তুমি অবশ্যই ভুলে যাবা। এই জন্য শেখা মাত্রই প্রশ্ন সলভিংয়ে চলে যাবা। কারণ আমি যে শিখতেছি আমার আউটকামটা কোথায়, আউটকামটা তখনই হবে যখন আমি প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। রিমি আক্তার কি ক্লাস? আপু জিওগ্রাফি ক্লাস হইতেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আসো, আমরা পার্বত্য অবস্থা শেষ করে আসলাম না, এরপর আসো আমার সমভূমি অবস্থা অথবা মধ্যগতি। এখন নদী একটু ম্যাচুয়ার, মানে শুরুতে ওই যে জোশ ছিল, যে এনার্জি ছিল ওইটা একটু কমছে, এখন একটু ম্যাচুয়ার হয়েছে নদী। হ্যাঁ আচ্ছা, ম্যাচুয়ার হয়ে কোথায় আসছে দেখো, পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে সমভূমি অবস্থা বলে। তার মানে পার্বত্য অবস্থা পার হয়ে গেছে, আমার নদী পার্বত্য অবস্থা পার হয়ে গেছে, এবার একটা মানে সমভূমিতে চলে আসছে। এই যে সমভূমি অবস্থা পার হবে এটাই হচ্ছে আমার নদীর সমভূমি অবস্থা। জান্নাত তানিয়া জি ভাইয়া বলছে যে ওকে থ্যাংক ইউ সো মাচ। রিমি আক্তার কি ক্লাস হচ্ছে? আচ্ছা ভূগোল, ওকে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি নদীর মধ্যগতি অথবা সমভূমি অবস্থা, মধ্যগতি অথবা সমভূমি অবস্থা। ঠিক আছে ওকে, এরপরে দেখো কি বলতেছে, মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতির তুলনায় অনেক বেশি হয় কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কম হয়। বর্ষাকালে নদী স্ফীত হয়ে মধ্যগতিতে দুই দিকের নিম্নভূমিকে বন্যায় প্লাবিত করে এবং পলি দ্বারা ভরাট হয়ে সমভূমির আকার ধারণ করে। এ প্রবাহে নদী ক্রমশ ধীরগতি সম্পন্ন হয় এবং বাধা এড়িয়ে আঁকাবাঁকা পথে চলতে থাকে। এই অবস্থায় নদীর সঞ্চয় কার্য শুরু হয়। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক কিছু বলা আছে, তোমরা জাস্ট সহজে বোঝো। নদী যখন আমার পার্বত্য অবস্থা থেকে নামলো তখন দেখো এই যে এইরকম একটা অবস্থায় আসলো। ঠিক আছে, এটা আমরা কি বলতেছি, এটা আমরা বলতেছি আমার নদীর সমভূমি অবস্থা। এটাকে আমি বলতেছি কি আমার নদীর সমভূমি অবস্থা। এবং এই সময় কি হবে ভাইয়া, নদীর যে বিস্তার, মানে নদী ওয়াইড এলাকা জুড়ে, হ্যাঁ নদীর বিস্তার অনেক বেশি হবে। বুঝছো, এই জায়গাতে নদীর নিম্নভূমি ক্ষয় মানে নদীর গভীরতার তুলনায় নদীর বিস্তার অনেক বেশি হবে। এবং এই সময় কি হবে, নদী পলি সঞ্চয় করা শুরু করবে। পলি সঞ্চয় মানে বুঝতেছো, ওই যে নদী থেকে যে তোমার পলি জাতীয় যে পদার্থগুলো আছে, বালু আছে, তারপর নুড়ি পাথর আছে, হ্যাঁ এই সমস্ত। এবং এই জায়গাতে কি বলতেছে, নদীর সঞ্চয় কার্য শুরু হয়। হ্যাঁ এই জায়গাতে নদীর কি শুরু হয়, সঞ্চয় কার্য শুরু হয় এবং এই বাধা এড়িয়ে আঁকাবাঁকা পথে নদী চলতে থাকে এবং সমভূমি পর্যায়ে নদী আঁকাবাঁকা পথে চলতে থাকে। ডিটেলগুলো একটু মনে রাখো। সামির ইয়াসমিন বুঝতে পারছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। শেখ আহাদ আর একটু ধীরে পড়েন যেন বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধীরে পড়তেছি, কিন্তু আমাদের হাতে সময় খুবই স্বল্প, বুঝছো, আমাদের হাতে সময় খুবই স্বল্প, ওই জন্য আমাদের একটু দ্রুত যেতে হয়। হ্যাঁ তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু ধীরে পড়া যায়। তাহলে তোমরা, আমি আশা করতেছি তোমরা নদীর সমভূমি অবস্থা অথবা মধ্যগতি বিষয়টা বুঝতে পেরেছো। সৈয়দ সরকার আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আবিদা ইয়াসমিন বুঝি নাই ভাইয়া, বুঝো নাই? কোনটা বোঝো নাই আপু, কোনটা বোঝো নাই বলো, কোনটা বুঝো নাই বলো, একটু দ্রুত বলো, আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। এবং ক্লাস শেয়ার করে দাও, বুঝছো, তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার করে দাও, টাইম লাইনে শেয়ার করে দাও, সবাই যেন বুঝতে পারে যে ক্লাস চলতেছে, ওরাও একটু পড়াশোনা করুক। হ্যাঁ আমি জানি আমি একটু ফাস্ট কথা বলি, এখন ধরো বিষয়টা কি, হাতে সময় থাকলে তখন ধরো কথা ধীরে সুস্থে বলা যায়। হ্যাঁ এখন ধরো তোমাকে একটা ট্রেন ধরতে হবে, তোমার হাতে আছে 10 মিনিট, তখন কি তুমি আস্তে ধীরে হাঁটবা না দৌড়াবা? বিষয়টা অনেকটা ওই রকম, কারণ তোমাদের এই জায়গাটা দেখাইতে হবে, তোমাদেরকে বুঝাইতে হবে, হালকা করে একটু ওভারভিউ দিয়ে তারপর আমরা প্রশ্ন সলভিংয়ে যাবো। বুঝছো, আমাদের যে সময়টা ওটা খুবই কম সময় হয়। আদিবা ইয়াসমিন ভাইয়া কালকে একটু সেকেন্ড চ্যাপ্টার পড়েন প্লিজ। আমরা কিন্তু আপু সেকেন্ড চ্যাপ্টার পড়াই দিচ্ছি এবং সেকেন্ড চ্যাপ্টার আমাদের হচ্ছে পেজেই পাবা। আবিদ ইয়াসমিন ভাইয়া, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা মধ্যভূমি অথবা সমভূমি অবস্থা, মধ্যগতি অথবা সমভূমি অবস্থা বুঝতে পারলাম। তার মানে কি, নদী আমার পর্বত ভেদ করে আসলো, পর্বত ভেদ করে আসছে, আসার পরে কি সমভূমি অবস্থায় যাইতেছে। এই সময় নদী কি করে, একটু সঞ্চয় কার্য শুরু হয়, তার মানে পলিটলে নিয়ে যায়, নদীর বিস্তার বেশি হয় এবং নদীর যে নিম্ন ক্ষয় এটা কম হয়, মানে নদীর যে গভীরতা এখানে কম থাকে কিন্তু নদীর বিস্তার অনেক বেশি থাকে, মানে নদীর যে ব্যাপ্তি এটা অনেক বেশি থাকে এই সময়। বুঝতে পারছো? এমডি আশিক হাসান কি ক্লাস? জিওগ্রাফি ক্লাস হইতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো নদীর দ্বীপ অবস্থা অথবা এটা হচ্ছে নদীর একদম সর্বশেষ পর্যায়ে। বুঝছো,
এখানে কি বলছে নদীর দ্বীপ অবস্থা মানে বদ্বীপ অবস্থা বা নিম্নগতি, এটা হচ্ছে নদীর বদ্বীপ অবস্থা অথবা নিম্নগতি। এখন নদীর বদ্বীপ অবস্থা অথবা নিম্নগতি কি দেখো, নদীর জীবনচক্রের শেষ পর্যায়ে হলে এটা নিম্নগতি। নিম্নগতিতে স্রোতের বেগ কমে যাওয়ায় পানিবাহিত বালুকণা কাদা নদীগর্ভে ও মোহনে সঞ্চিত হয়ে নদীর গতিপথে বাধার সৃষ্টি করে। কালক্রমে নদীর মুখে পলি সঞ্চিত হয়, ফলে নদী তলে ভূভাগ উঁচু হয়ে মাত্রাহীন গ্রিক ডেল্টা কিংবা বয়ের আকার ধারণ করে ত্রিকোণাকার দ্বীপের সৃষ্টি করে, একে বলা হয় বদ্বীপ। এটাকে আমরা বলতেছি কি বদ্বীপ বলতেছি, ঠিক আছে, এটাকে আমরা বদ্বীপ হিসেবে বলছি। হ্যাঁ, তাহলে একটু কানিজ ফাতেমা কোন চ্যাপ্টার? আমরা 3rd চ্যাপ্টার বলতেছি ভাই। শেখ আহাদ ভাইয়া ভূগোলে কিন্তু আমি 0-0-তে আছি, আশা করি আপনাদের ক্লাস করে কিছু নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাবা। দেখো আমি তোমাদেরকে যত কথা বলেছি তোমরা কি এটা বুঝতে পারছো? আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে অনেক আস্তে ধীরে মানে রিল্যাক্সে পড়ানোরই চেষ্টা করি। এবং দেখো জিনিসগুলো না বোঝার মতো কিছু না, আমি তোমাদের জন্য ছবি নিয়ে এসেছি, পিকচার অ্যাড করছি যেন তোমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসে। মানে এই যে ধারণাগুলো আমরা তো অনেক কিছু মানে বুঝতে পারি না অথবা হয়তো আমাদের মানে বুঝতে সক্ষম হই না, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব তুলে দেওয়ার। হ্যাঁ, যতটুকু সম্ভব আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা জাস্ট একটু কষ্ট করে ক্লাসটা দেখো, মানে কষ্ট ইনশাল্লাহ হবে না, আমার ক্লাসে খুব একটা কষ্ট পেতে দিব না আমি তোমাদেরকে, চিন্তা করো না। আবিদা ইয়াসমিন ফার্স্ট পেপারের 2nd অধ্যায় বলছি ভাই, আমরা ফার্স্ট পেপারেরই 2nd চ্যাপ্টারের পৃথিবীর ভূত্বক এবং গঠন, পর্বতের শ্রেণী বিভাগ, এগুলো যা আছে এগুলো আমরা সব কভার করে এসেছি, বুঝছো। টারশিয়ারি যুগের পাহাড়, তারপরে হচ্ছে আমাদের মনে করো ওই যে টারশিয়ারি যুগের পাহাড় ছিল, তারপরে হচ্ছে সাম্প্রতিক কালের যে হচ্ছে সোপান ভূমি, এগুলো সব আমরা শেষ করে এসেছি ভাই। হ্যাঁ, এগুলো আমরা শেষ করছি অলরেডি, একবার না ভালো মতো শেষ করে এসেছি। সামির ইয়াসমিন ভাইয়া ক্লাস রুটিন পাওয়া যাবে কি? অবশ্যই ক্লাস রুটিন পাওয়া যাবে, আমাদের তো অনেকদিন ধরে ফ্রি ক্লাস চলতেছে এবং ক্লাস রুটিন আমাদের পেজে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখন ধূপধাপ করে ক্লাস শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করতে থাকো। আর দেখো এখানে এখন আসলো কি আমার নদীর বদ্বীপ অবস্থা অথবা নিম্নগতি। দেখো নদীর ফার্স্টে কি ছিল, পার্বত্য অবস্থা, তখন নদীর অনেক শক্তি ছিল। হ্যাঁ, একদম শুরুতে কাজ শুরু করছে, প্রচুর মোটিভেশন, ফাটাই দিব, গুড়াই দিব, ভাঙ্গে ফেলবো, মারবে ফেলবো, মারে একদম গুঁড়া করে ফেলবো, এটা হচ্ছে নদীর একদম প্রাথমিক অবস্থা। এবার নদীর নিচে আসলো, এসে একটু কাম হলো, একটু ম্যাচিওর হলো, তার ভেতরে একটু ম্যাচুরিটি আসলো, একটু জ্ঞান গরিমা হইলো, তখন কি হইলো, নদী শান্ত হয়ে গেল, একটু শান্ত হইলো, হয়ে সমভূমি অবস্থায় চলতে শুরু করলো। এই সময় কি হলো, পলি বা সঞ্চয় কার্য শুরু করলো, মানে নদী যে পলি টেনে নিয়ে যাইতেছে এই সময়ে নদীর পার্শ্বক্ষয়, মানে হচ্ছে নদীর পার্শ্বক্ষয় বেশি হলো, নিম্নক্ষয় কম হলো, এটা ছিল আমার সমভূমি অবস্থা। এরপরে দেখো নদীর একদম লাস্টে এখন নদী বুড়া হয়ে গেছে, অনেক খাটছে, অনেক পরিশ্রম করছে, এখন নদী প্রবীণ, নদীর এখন অবস্থা খুবই বাজে, সে এখন একদম জীবনচক্রের শেষ দিকে চলে আসছে। তখন কি হবে, নদীর এই যে পলি জমা করে আছে না, দেখো এগুলো নদী তলে দেখো কালক্রমে উঁচু হয়ে দেখো পলি জমা করছে, দেখো অনেক পলি জমা করছে, তাই না? এটা হচ্ছে নদীর শেষ অবস্থা। তখন নদী কি করে, গ্রিক ডেল্টা অথবা বাংলায় আমরা যেটাকে বলি বদ্বীপ, এই রকম এলাকা নদী গঠন করে। এটা কোথায় হয় আমাদের, দেখবা আমাদের যেটা দক্ষিণ পশ্চিম অঞ্চল আছে খুলনার দিকে এখনো পর্যন্ত আমরা সক্রিয় বদ্বীপ দেখতে পাই। তোমাদেরকে কারো মনে আছে আমি যখন ওই যে তোমাদের 2nd চ্যাপ্টারে যখন ক্লাস নিতেছিলাম, যখন বদ্বীপ সম্পর্কে বলছি তখন কিন্তু জায়গাগুলো বলেছি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয়, বাংলা বয়ের মতো আকার ধারণ করে, দেখছো এই যে এটাই হচ্ছে আমার বেসিক্যালি আমার বদ্বীপ অথবা এই যে ডেল্টা যেটা আছে না, এটাই হচ্ছে আমার ডেল্টা। দেখো দ্বীপ জমা করছে, মানে পলি নিয়ে আসছে, নুড়ি নিয়ে আসছে, এসে এইরকম আকার ধারণ করছে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, সবাই ঠিকঠাক বুঝতে পারছো তো? একটু বইলো। হ্যাঁ, আমি সবসময় তো কমেন্ট দেখতে পারি না, তো কারো কমেন্ট মিস হয়ে গেলে কিছু মনে করো না, অনেক কমেন্ট আসে তো। আচ্ছা, এবং তোমরা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা তারপর আমাকে জানাবা, সমস্যা থাকলে এর পরেও বলবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দিয়ে যেতে, ঠিক আছে? এটা তোমাদের জন্য যেহেতু নিয়ে আসছি, সম্পূর্ণটা বোঝা এটা হচ্ছে তোমাদের কি বলবো, মানে তোমাদেরও অধিকার এবং আমারও দায়িত্ব, বুঝছো? এখানে একটা মিউচুয়াল ব্যাপার আছে। এখন এই যে নদী চলতে চলতে অনেক কাজ করে, বুঝছো? যেমন কি করে, ভি আকৃতির উপত্যকা। হ্যাঁ, ভি আকৃতির উপত্যকা, প্রাথমিক গতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হয়, এজন্য নদীখাত অধিক গভীর হয়ে ইংরেজি ভি আকৃতির আকার ধারণ করে। এজন্য নদীর প্রবল মানে এরূপ উপত্যকাকে ভি আকৃতির উপত্যকা বলে, যেমন চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপত্যকা। এখানে অনেক কিছু বলা আছে, একদম সিম্পলি বোঝো। এমনি মাসুদ রানা জি ভাইয়া, জান্নাত তাইনা জি ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। এমনি মাসুদ রানা হে ভাইয়া, ওকে হাই ভাইয়া, ঠিক আছে। আসো তাহলে দেখো জায়গাটা,
নদী যখন আমার প্রাথমিক গতিতে, তার মানে কি এই এবার নদীর বৈশিষ্ট্যগুলো আসতেছে, মানে একদম ফার্স্ট অফ অল যখন পার্বত্য অবস্থায় ছিল নদী তখন অনেক বেশি গতি নিয়ে আসে। তোমাদেরকে দেখালাম না, এই যে নিচে যখন পতিত হয় তখন এই সব কিছু যে মনে করো তোমার ক্ষয় করে ইংরেজিরা দেখো ভি আকৃতির একটা শেপ নিতেছে, তাই না? এই যে ভি শেপ গঠন করে, এটাকে আমরা কি বলছি? ভি আকৃতির উপত্যকা। একদম সিম্পল জিনিস, এখানে কঠিন কিছু নাই। একদম প্রাথমিক অবস্থায় আসতেছে, প্রবল বেগে পানি নিচের দিকে পড়তেছে, তাই না? তো তখন এই যে নদী যে হচ্ছে তোমার মনে করো যে এটা মানে যে আকৃতিটা ধারণ করে আশেপাশে উপত্যকা, এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। দেখো এখানে আরো একটা ছবি আছে, দেখো এই যে এটা হচ্ছে কি আমার ভি আকৃতির উপত্যকা। হ্যাঁ দেখো এটা যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ভি একটা ভি শেপ আকার ধারণ করবে, তাই না? এই যে আমরা ভি ফর ভিক্টোরি দেখাই না, এটা হচ্ছে ভিক্টরি অথবা সেকেন্ড ফেজ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ভি আকৃতির উপত্যকা, ইংরেজি ভি অক্ষরের আকার ধারণ করে, বুঝছো? এটা হচ্ছে নদীর একদম প্রাথমিক অবস্থায় হয়ে থাকে। তোমরা কি বুঝতে পেরেছো ভি আকৃতির উপত্যকা কি? একদম সহজ জিনিস ভাই, এখানে কঠিন কিছু নয়। তুমি জাস্ট একবার ক্লাসটা দেখবা, দেখার পরে তুমি দেখবা বই খুলবা, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করবা, দেখো সবকিছু পানি পানি হয়ে গেছে। এক দুইবার পড়লে মানে তোমার স্বয়ংক্রিয়ভাবে এগুলো তোমার মাথায় গেঁথে যাবে। দেখো এই জন্য আমি তোমাদের জন্য ছবি নিয়ে আসছি, যেন তোমরা খুব সুন্দর মতো ভিজুয়ালাইজ করতে পারো জায়গাগুলো। বাস্তব উদাহরণ দিয়ে যে কোনো জিনিস মনে রাখলে আমাদের চমৎকারভাবে জিনিসগুলো মনে থাকে এবং আমরা ওই জিনিসগুলো পরবর্তীতে ভুলে না, বুঝছো? এটা হচ্ছে আমাদের ভি আকৃতির উপত্যকা। তোমরা কি সবাই ঠিকঠাক বুঝতে পারতেছো? সবাই কি ঠিকঠাক বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ সামিরা ইয়াসমিন ভাইয়া, ক্লাস অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমাদের প্রতি, তোমরা মনোযোগ দিয়েছো জন্য ভালো লাগতেছে এবং আশা করি তোমাদের যা ডাউট আছে ইনশাল্লাহ আমি সলভ করে দিব, বুঝছো? ইনশাল্লাহ তোমাদের যত রকমের কনফিউশন, যত রকমের ডাউট, হতাশা, ব্যর্থতা সব দূর হয়ে যাবে। জাস্ট লেগে থাকো, ফ্রেন্ডসদেরকে ধুমধাম মেনশন করে দাও, যত ফ্রেন্ড আছে মেনশন করো, শেয়ার করো, মেনশন করো, শেয়ার করো, সবাইকে ক্লাস দেখার সুযোগ করে দাও। হ্যাঁ, এর পরবর্তী তোমরা এটা নিয়ে আলোচনা করবা। দোস্ত তুই ভি আকৃতির উপত্যকা বুঝছিস? দোস্ত তুই নদীর হচ্ছে যেটা প্রাথমিক গতি সেটা কি তুই বুঝতে পারছিস? পার্বত্য অবস্থাটা বুঝতে পারছিস? এগুলো নিয়ে কথা বলবা, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে কথা বলবা, দেখবা তোমাদের জ্ঞানের পরিধিও বৃদ্ধি পাচ্ছে এবং তোমরা সব বুঝছো। জান্নাত তানিয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো জলপ্রপাত। দেখো জলপ্রপাত কি? পার্বত্য অবস্থায় নদীর স্রোত কোনো কঠিন শিলাস্তর থেকে কোমল শিলাস্তরে উপনীত হলে কোমল শিলাস্তরটি অধিক ক্ষয়প্রাপ্ত হয়, ফলে কঠিন শিলাস্তরটি কোমল শিলাস্তর অপেক্ষা অধিক উচ্চ অবস্থান করে এবং জলধারা খাড়াভাবে নিচের দিকে পতিত হলে জলের এরূপ পতনকে জলপ্রপাত বলে। যেমন বাংলাদেশের মাধবকুণ্ড জলপ্রপাত। এত পেইন নেওয়ার কি মানে এত পেইন নেওয়ার কিছুই নাই। জলপ্রপাত দেখো, জলপ্রপাত কি? এই যে সিম্পলি আমার জলটা, এই দেখো পার্বত্য অবস্থায় কি বলতেছে, নদী কোনো কঠিন শিলাস্তর থেকে উপনীত হলে, এই দেখো এটা হচ্ছে কি কঠিন শিলাস্তর না? তাছাড়া কি হইতো যদি এটা কঠিন না হইতো, মানে এই পাথরটা বা এই শিলাস্তরটা কঠিন যদি না হইতো তাহলে কি হইতো? এটা হচ্ছে তোমার এখান থেকে ভেঙে যেত। তাহলে কি বলতেছে? কঠিন শিলাস্তর ধরে আসতেছে, আসে এই যে যেগুলো তোমার নরম শিলা থাকে এগুলাকে কি ক্ষয় করে দিচ্ছে, অপেক্ষা অধিক উচ্চ অবস্থান করে এবং জলধারা খাড়াভাবে নিচের দিকে পতিত হয়। জলের এরূপ পতনকে কি বলে? আমার জলপ্রপাত বলে। তার মানে ওপর থেকে যে আমার জল মানে হচ্ছে নিচে ফল করতেছে, এটাই হচ্ছে আমার জলপ্রপাত। একদম সিম্পল কনসেপ্ট। এবং এটাও কোথায় হয়? নদীর একদম প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, পার্বত্য অবস্থায়। পার্বত্য অবস্থা মানে কি? একদম নদীর ঊর্ধ্বগতিতে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় জলপ্রপাত কোন অবস্থায় হয়, অবশ্যই নদীর প্রাথমিক অবস্থায় হয়। বুঝতে পারছো? অবশ্যই নদীর প্রাথমিক অবস্থায় হয়। আচ্ছা, এমডি রিমন কি ক্লাস এটা? এটা ভাই আমাদের ভূগোল ক্লাস হচ্ছে, জিওগ্রাফি ইন্টারমিডিয়েটের। পরীক্ষিত রায়, অনেক সুন্দর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই। অধিকারী অনেককে মেনশন করছো, সে কাহাতো মেনশন করছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেনশন করো, শেয়ার করে দাও, ধুমায় শেয়ার করে দাও, সবাই আসুক, সবাই দেখুক, সবাই শিক্ষিত হয়ে যাক। তাইলে এটা কি আমার জলপ্রপাত? দেখছো এই যে অনেক বড় জলপ্রপাত দেখতেছো না? নায়াগ্রা ফলের নাম শুনছো আশা করি, ক্লাস 5-এ থাকতে আমাদের সময় ছিল নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে একটা অনুচ্ছেদ। এরপরে কি বলছে ভাই? বর্তুলাকার গর্ত। হ্যাঁ, বর্তুলাকার মানে কি? বর্তুলাকার মানে হচ্ছে বোতুলের মতো, মানে কাইন্ড অফ এই টাইপের যে গর্তগুলো হয় এগুলোকে আমরা বলতেছি বর্তুলাকার গর্ত। মানে আমার আর্ট কিন্তু অনন্য, এই জন্য তো আমি আঁকাই না। তো মানে ধরে নাও এটা আমার বর্তুলাকার গর্ত আর কি। তো কি বলতেছে? বর্ষাকালে নদীর গতিবেগ দ্রুত বৃদ্ধি পেলে নদীর পানি অনেক সময় ক্ষুদ্র পরিসরে গোলাকার ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি করে। ঘূর্ণন অনেক সময় নদীগর্ভে বড় ধরনের গর্তের সৃষ্টি করে, যা বর্তুলাকার গর্ত নামে আখ্যায়িত। বাংলাদেশে প্রবল বর্ষার সময় পানি প্রবাহ বেশি থাকায় পদ্মা এবং মেঘনার মিলিত স্থলে এ ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তার মানে কি? নদীতে তোমরা বাঁক দেখছো না? এই যে নদী এমনি 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 কেমন একটা বাঁক নেয় না নদী? আশা করছি তোমরা সবাই দেখছো এটা। তো এটার ফলে কি হয়? যে নিচে যে এরকম ধরনের গর্ত সৃষ্টি হয়। হ্যাঁ, এবং এর ভেতরেও ধরো পানি ঘরে। এই যে দেখো, এই যে ছবিটা একটু ঝাপসা হয়ে গেছে, এই যে এইরকম, এগুলোকে বলে বর্তুলাকার গর্ত, বুঝছো?
এই যে ঘূর্ণি সৃষ্টি হয়, মানে ঘূর্ণিঝড় আসলে যেরকম হয় না, এরকম ঘূর্ণি সৃষ্টি হয়। আশা করছি তোমরা যারা একটু নদীর আশেপাশে আছো তারা দেখবা। আমার বাসা যেমন ধরো রাজশাহীতে, আমার বাসা মানে আমার বাড়ির পাশে পদ্মা, আগে মন খারাপ হলে পদ্মার পাড়ে যেয়ে বসে থাকতাম। ঢাকাতে এসে তো আর এই সুযোগটা নাই, নদী ওইভাবে দেখা হয় না। হ্যাঁ, তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যদি কারো নদী থাকে তোমরা বলতে পারো আশেপাশে কোন নদী আছে। যাদের বাসার আশেপাশে নদী আছে তারা কিন্তু অনেক অনেক লাকি, তোমরা কিন্তু অনেক সৌভাগ্যবান। এবং নদীর সাথে তোমাদেরকে আগেও বলেছে, আমাদের বাঙালিদের জীবনের অনেক কিছু কিন্তু নদীর সাথে মিশে আছে। হ্যাঁ, তুমি যত মানে কবি সাহিত্যিক দেখবা, প্রত্যেকের জীবনে নদী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুমি অপরিচিতা বলো, রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথের তুমি যে কোনো রচনা বলবা, দেখবা তুমি মানে ম্যাক্সিমাম জায়গাতে তুমি নদী পাবা খুঁজে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে দেখবা নদীর উল্লেখ আছে। এরপরে তুমি যাও জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, তাই না? এরকম অনেক কবি সাহিত্যিক আছে, মাইকেল মধুসূদন যাও, কপোতাক্ষ নদ আছে। নদ নদী কিন্তু আমাদের বাঙালির হচ্ছে জীবনে অনেক 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 গুরুত্বপূর্ণ অবস্থা রাখে, বুঝতে পারছো? এগুলো নদ নদী কিন্তু আমাদের মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানে অবদান রাখে। আসলে বাঙালির জীবনে নদীর কিন্তু গুরুত্ব আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নদী, এটা হচ্ছে বেসিক্যালি নদী, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটা হচ্ছে আমার কি বর্তুলাকার জলপ্রপাত। তার মানে বর্ষার টাইমে যে পানি নিয়ে যাইতেছে নদী, তখন এই যে ঘূর্ণি অথবা পাকের যে সৃষ্টি হয়, এর ফলে নিচে যে গর্ত হয়, এটা হচ্ছে বর্তুলাকার গর্ত। আশা করছি তোমরা সবাই বুঝছো, সবাই বুঝেছো? একটু বলো হ্যাঁ, এবং একটু মনোযোগ দাও, ক্লাস শেয়ার করে দাও, মেনশন করে দাও, সবাই ক্লাসটা করুক, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার জানা উচিত। এরপরে কি বলছে? মধ্যগতিতে ক্ষয়জাত। তাহলে এখানে কি প্রাথমিক গতি অথবা ঊর্ধ্বগতিতে আমরা দেখে আসলাম যে বর্তুলাকার গর্ত, তারপর তোমার গিরিখাত যা হয় আর কি, ওটা প্রাথমিক অবস্থায় হয়। এরপরে এসে হচ্ছে কোথায়? মধ্যগতিতে, ঠিক আছে? মধ্যগতিতে দেখো, মধ্যগতিতে ক্ষয়জাত কি? সর্পিলাকার বাঁক। মধ্যগতিতে নদী অববাহিকায় শিলা নরম থাকায় পানির স্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়, এমত অবস্থায় নদী এঁকে বেঁকে অগ্রসর হয়। নদীর গতিপথে ভূমিরূপকে সর্পিল বাঁক বলা হয়। বাংলাদেশে বহু সর্পিল বাঁক নদী রয়েছে, সুরমা নদী অন্যতম। আচ্ছা, এত কিছু না, জাস্ট আমরা কিওয়ার্ডে ফোকাস করব। সর্পিল বাঁক, সর্পিল বাঁক মানে কি? সাপের মতো বাঁক। সাপ কেমন? এঁকে বেঁকে যায়, সাপ এঁকে বেঁকে যায় না? আচ্ছা, এইটা হচ্ছে আমার নদী। তার মানে নদী যখন প্রাথমিক অবস্থায় আসে, মানে প্রাথমিক অবস্থা থেকে যখন মধ্যগতিতে আসে, নদী যখন মধ্যগতিতে আসে, নদী যখন একটু ম্যাচিওর হয়, হ্যাঁ, তখন এই কাজটা বেসিক্যালি হয়ে থাকে। তখন কি করে? নদী এই যে এঁকে বেঁকে যাইতেছে, বুঝছো? এটাকেই বলছে আমার সর্পিল বাঁক, আর কিচ্ছু না। একদম সাধারণ জিনিস, একদম সাধারণ জিনিস। নীলাদ্রি নদী ভাইয়া, আমি আর ও আচ্ছা, আমি আরেক নদী, হ্যাঁ নীলাদ্রি নদী, হ্যাঁ তাই তো, নামের ভেতরে নদী আছে। শেখ আহাদ ভাইয়া, টি শার্টটা কি নিতে পারবো? ভালো লাগছে, আমার প্রিয় রং। আমি এটা বলতে পারবো না ভাই, সরি, এই সম্পর্কে আমার আইডিয়া নাই। ওকে, কি ভাই এটা কি নাম হাই দিছে? আমি বুঝতে পারতেছি না, আই এম সো সরি ভাই, তোমার আমি লেখার ফরম্যাট বুঝতেছি না, আই এম সো সরি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি? সর্পিল বাঁক। তার মানে মধ্যগতিতে অববাহিকায় শিলা নরম থাকায় নদীর স্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়, এবং এই সময় কি নদী এঁকে বেঁকে চলতে থাকে। হ্যাঁ, এঁকে বেঁকে নদী চলতে থাকে। এই যে সর্পিল বাঁক, সর্প মানে কি? সাপ। সর্প মানে কি? সাপ। সাপ কেমন ভাবে চলে? এঁকে বেঁকে। এবং সর্পিল বাঁক, তার মানে বুঝতে পারতেছো নাম থেকে, এই যে সাপের মতো এঁকে বেঁকে যাবে, এটাই হচ্ছে আমার সর্পিল বাঁক। এবং এটা কখন হয়? নদীর মধ্য অবস্থায় হয়। পার্বত্য অবস্থা শেষ করে আসছি, নদীর এটা হচ্ছে আমার মধ্য অবস্থা, অথবা মানে হচ্ছে মধ্যগতিতে। নদী যে মধ্যগতিতে আসে তখন এইটা হয়ে থাকে আমাদের নদীর সাথে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছ, আশা করছি বুঝতে পেরেছ। আসো পরবর্তীতে যাই। এখন এরপরে কি বলতেছে? নদী ছেদন। তার মানে কি? আঁকা বাঁকা অবস্থায় চলতে থাকলে এবং বাঁকের বৃদ্ধি ঘটলে নদী আঁকা বাঁকা পথ ছেড়ে এক সময় হঠাৎ সোজা পথ বেছে নেয়। এই সোজা পথকে নদী ছেদন বলে। পদ্মার শাখা নদী, দেখো ও অনেকক্ষণ ধরে আঁকা বাঁকা যাইতেছে। এবার হয়ে গেছে আমার রাগ, এই আর কত আঁকা বাঁকা যাবো রে, এবার একটু সোজা রাস্তায় যাবো, আর যাবো না আঁকা বাঁকা। তখন কি করে? একদম সোজা রাস্তায় চলে আসে। হ্যাঁ, এই জন্য এটাকে কি বলতেছে? নদী ছেদন। মানে নদী কি ছেদ করে চলে আসে। সিম্পলি দেখো, দেখো এই যে এখানে কোনো আঁকা বাঁকা না, একদম সোজা চলে আসতেছে, এটাই হচ্ছে নদী ছেদন। সহজ, নাম থেকে তুমি বুঝতে পারবে। এটাও কখন হয়? নদীর মধ্যগতিতে। নদীর মধ্যগতি অথবা নদীর যে সমভাব মানে সমভূমি পর্যায়ে থাকে, তখন এই জিনিসটা হয়ে থাকে, ঠিক আছে? আবিদা ইয়াসমিন, আবার বুঝিয়ে দেন ভাইয়া। কোনটা আবার বুঝাবো ভাই, একটু বলো। আচ্ছা, মনে হয় আগেরটাই বলছো, দাঁড়াও। সর্পিল বাঁক, সর্পিল বাঁক মানে কি? নদী সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলে। এটা কখন চলে? নদী তার মধ্য অবস্থায় অথবা সমভূমি অবস্থায় নদী সাপের মতো আঁকা বাঁকা অবস্থায় চলে, এটাকে আমরা বলতেছি সর্পিল বাঁক। এই দেখো সর্পিল বাঁক,
হ্যাঁ, এই যে সর্পিল বাঁক, সাপের মতো আঁকিয়ে বাঁকিয়ে যাচ্ছে না, সাপ আঁকা বাঁকা হয়ে চলে না, এটাও এই যে সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলছে, এটাকে আমরা বলতেছি সর্পিল বাঁক। এবং এরপরে আসো নদী ছেদন মানে কি, আঁকা বাঁকা অবস্থায় চলতে চলতে যদি অনেক বেশি বাঁক পড়ে যায় তখন একদম নদী সোজা চলে যায়, সব কিছু একদম কি বলবো এটা একদম সব কিছু ফেরে ফেরে সামনের দিকে চলে যায়, এটাকে আমরা বলতেছি কি নদী ছেদন। এটাকে কি বলতেছি নদী ছেদন। এই যে চিত্রের দিকে লক্ষ্য করে একদম সোজা আসছে না, দেখো একদম সোজা আসছে, মানে সবকিছু ছেদ করে চলে আসতেছে, এটা হচ্ছে নদী ছেদন। এবং এটাও কোথায় হয়, নদীর মধ্য অবস্থায় হয়। বুঝতে পারছো ভাই? অদ্ভুত ফন্ট, মানে সরি আই এম সো সরি ভাই, আমি তোমার ফন্ট বুঝতেছি না, বাট তোমার নাম বলছো মাই নেম মেহেদি ফ্রম মানিকগঞ্জ। আচ্ছা, মানিকগঞ্জের মেহেদি, মানিকগঞ্জের মেহেদি, আই এম সো সরি ভাই, আমি তোমার নামটা ফার্স্টে পড়তে পারিনি কারণ আমি ওই ধরনের ফন্টের সাথে অভ্যস্ত না। আসো, নদী ছেদন বুঝলাম, এবং এটাও কিন্তু নদী রয়েছে তোমার আমার হচ্ছে মধ্য অবস্থাতেই ঘটতেছে। এটা কি নদী মঞ্চ, নদীর পানি অসমানভাবে হ্রাস বৃদ্ধির ফলে অসমান ক্ষয়প্রাপ্ত হয়ে শিরিন ন্যায় আকার ধারণ করে, একে কি বলতেছি নদী মঞ্চ, পদ্মা মেঘনা নদী। আচ্ছা, একদম ইজিলি, কোনো চাপ নাই, রিল্যাক্সে জাস্ট কিওয়ার্ডে ফোকাস করো। নদী মঞ্চ, নদী মানে তো নদী, এবং মঞ্চ মানে কি স্টেজ, মঞ্চ মানে কি স্টেজ, মঞ্চ মানে আমরা কি বুঝি জেনারেলি, এই ধরো এই যে সিঁড়ি, তাই না, স্টেজে এরকম সিঁড়ি থাকে না, এই যে সিঁড়ি, এটাই হচ্ছে নদী মঞ্চ। তার মানে কি নদী কখনো পানি অসমানভাবে হ্রাস বৃদ্ধির ফলে, মানে নদীর পানি কখনো বেড়ে যায় কখনো কমে যায়, এর ফলে কি হয়, এই দেখো এরকম এইরকম এই যে সিঁড়ির মতো আকার তৈরি হয়, বুঝছো, এই যে এই যে এই যে সিঁড়ির মতো আকার তৈরি হয়, এবং এটাকে আমরা বলছি নদী মঞ্চ। নদী মঞ্চ মানে কি পানি কখনো বেড়ে যায় কখনো কমে যায়, এর ফলে নদীর যে চারিপাশে আছে না এইরকম ধরো মনে করো এইরকম একটা আকৃতি নেই, এটাকে আমরা বলতেছি নদী মঞ্চ। নদী মঞ্চ কিওয়ার্ডে ফোকাস করো, আর বিন্দু মাত্র চাপ নিতে হবে না, তুমি জাস্ট যদি এই জায়গাটা বুঝে যাও এটা তুমি তোমার নিজের ভাষায় বলতে পারবে। এবং অবশ্যই 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 উদাহরণ মনে রাখবা, মেঘনা নদীর নিম্ন অববাহিকা, যদি বলে নদী মঞ্চ নিচের কোন নদীতে দেখা যায়, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কোনটা দিবা, মেঘনা দিবা। বুঝতে পারছো? সামির ইয়াসমিন বুঝতে পারছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, তোমরা বোঝো বলেই তো বুঝাইতে ভালো লাগে রে, তোমাদেরকে বোঝানোর জন্য সব ভাই। আসো এবার কি আবারও বলতেছে কি নদীর প্রাথমিক গতিতে কি কি কিছু কাজ হয়ে থাকে, দেখি কাজগুলো কি কি হয়। পলল পাখা প্রাথমিক গতিতে নদীর সঞ্চয় রূপ দেখো, এখন প্রাথমিক গতিতে নদীর যে সঞ্চয় রূপ হয়ে থাকে এবং এগুলো কি কি আকার ধারণ করে সেটা দেখো। পলল পাখা মানে কি, পার্বত্য অঞ্চলে নদী খাড়া ঢাল বেয়ে সমভূমিতে পতিত হলে নদীর স্রোত বেগ অনেক কমে যাচ্ছে, মানে সরাসরি নিচে নামলো ডিরেক্টলি ঢালবে, এখন অনেক জোরে নিচে আসে পড়ছে, তার গতি একটু কমছে, মানে তার স্ট্যামিনা একটু হারাইছে, একটু এনার্জি লস্ট হয়েছে, একটু শক্তি হারাইছে, ফলে নদীবাহিত পলি, বালি, কাকড়, নুড়ি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সঞ্চিত হয়ে হাত পাখার ন্যায় যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে পলল পাখা বলে। চীনের জিনজিয়াং এ কুনলুন পর্বতের পাদদেশে এরূপ ভূমিরূপ দেখা যায়। সরি, কিছু মনে করো না। আচ্ছা, তাহলে জিনিসটা কি হলো দেখো, নদী পার্বত্য অবস্থা থেকে অনেক একদম নিচে নেমে গেল, পার্বত্য অবস্থা থেকে নিচে নেমে গেল এবং নদীর বেগ কিছুটা হ্রাস পাইল, এবং এটাতে কি করে ওই যে বালি, কাকড়, হ্যাঁ বালি, কাকড়, নুড়ি প্রভৃতি এগুলো হচ্ছে সব পাহাড়ের পাদদেশে এনে সঞ্চিত করে, এবং এটা কেমন করে হাত পাখার মতো আকার ধারণ করে। আচ্ছা, ছবিতে হয়তো তোমরা জায়গাটা ভালো মতো ধরতে পারতেছো না, এমনি হাত পাখা তোমরা দেখছো না, হ্যাঁ এই ধরো এই আমার হাত পাখা, জগৎ বিখ্যাত হাত পাখা, হাত পাখা হয়েছে না পি লেটার হয়েছে আমি জানি না, এই যে এরকম মানে মোটামুটি জিনিসটা তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে দেখবা, তো মানে ওখানে তো দেওয়া আছে হাত পাখার মতো, কিন্তু আসলে জিনিসটা দেখতে এরকমই হয়, মানে এটাও ধরো হাত পাখার মতোই হয়তো ইমেজটা এরকম লাগতেছে তাই। তো এই যে নদী আমার একদম ফার্স্টে, তাহলে নদী কি প্রাথমিক অবস্থায় কি হয় যে পলল পাখা, মানে পার্বত্য অঞ্চলে আসলো এবং এসে কি করে ওই যে বিভিন্ন জায়গায় যে পলি টলি সঞ্চয় করে যেটা করে এটা হচ্ছে নদীর পলল পাখা, বা এরকমভাবে নদী তার হচ্ছে তোমার পলি সঞ্চয় করে। বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এমডি বিজয় শিকদার, এটা কোন ক্লাস চলছে প্লিজ কেউ বলেন, এটা ভূগোল ক্লাস। অদ্ভুত ফ্রন্ট ভাই আজান দেয় একটু পরে বুঝান প্লিজ। আচ্ছা, এখন একটা বিষয় আছে বুঝছো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আজান হয়, আর আমাদের ক্লাসটা খুবই লিমিটেড, 6টা 10 থেকে 7টা 10 পর্যন্ত, মানে আমরা 1 ঘন্টার শুধু সময় পাবো। যেমন ধরো ঢাকাতে হয়তো এখন আজান শুরু হয় নাই, হয়তো একটু পরে থেকে আজান শুরু হবে। এখন বাংলাদেশের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আজান হয়তো, তুমি হয়তো একটু আজানটা শুনে এসে আবার ক্লাসে আসো তাহলে ভালো হয়। তাছাড়া যদি এরকম আজানের টাইম যদি আমি কাউন্ট করতে চাই কেউ বাজেভাবে নিও না, দেখো অনেকটা সময় আমাদের চলে যাবে তাই না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজান হয়, আর আমাদের ক্লাস বেশিক্ষণ আর মাত্র 20টা মিনিট ক্লাস আছে এবং অনেক প্রশ্ন আছে, হ্যাঁ আমরা একটু দ্রুত যাই, তাছাড়া আমরা শেষ করতে পারবো না, তোমাদেরকে অনেক কিছু শেখানোর মতো ইচ্ছা আছে আমার এখানে। এরপরে কি প্রাথমিক অবস্থায় আরও একটা জিনিস, সেটা কি পশ্চাৎ জলভূমি। প্রাকৃতিক বাঁধের পশ্চাদে নদীর পলি সঞ্চয় ক্রমশ কমে যাওয়ায়
তা নিম্নভূমিতে অবস্থান করে। বর্ষার পরে বন্যার পানি সরে গেলে এই নিম্নভূমিতে জল অবস্থায় আবদ্ধ থাকে। প্রাথমিক বাঁধের পশ্চাতে অবস্থিত এরকম জলাভূমিকে পশ্চাৎ জলাভূমি বলে। বাংলাদেশের অধিকাংশ নদীর স্বাভাবিক বাঁধের পশ্চাৎ জলাভূমি রয়েছে, যেমন উদাহরণটা জাস্ট ফলো করো, ঢাকা জেলার ধলেশ্বরী নদীর পশ্চিম প্রান্তের প্রাকৃতিক বাঁধ। আচ্ছা, অনেক এখানে কিছু বলা হয়েছে, একটু খেয়াল করো, খুব খেয়াল, হ্যাঁ, অনেক বেশি খেয়াল করবে এই জায়গাতে। দেখো, যদি এটা আমার নদী হয়, ধরো এটা আমার নদী, হ্যাঁ, এখানে যদি সামহাও আমার প্রাকৃতিক বাঁধ পড়ে, মানে ধরো এই যে পলিটলি জমছে, এপাশেও পলিটলি জমছে, হ্যাঁ, এবং কি হয়েছে, বর্ষা শেষ, এখানেও পলি জমে আছে, এখানেও পলি জমে আছে, মিডিলে কি আছে, আমার পানি, মিডিলে কি আছে, আমার পানি। এটাই হচ্ছে আমার পশ্চাৎ জলাভূমি। অর্থাৎ ওই যে আমরা বলি না ডোবা, ডোবা বলি না, এই সেম জিনিস, আর কিছু না, মানে সহজে বোঝার জন্য, এক্স্যাক্ট ডোবা না। তো জিনিসটা দেখো, এই যে এখানে একটা ছবি রাখার ট্রাই করতেছি, দেখো এইদিকে পানি টানি সব শেষ, ধরো বর্ষা টর্ষা চলে গেছে, বাট এই যে জায়গাটাতে জলাবদ্ধতা হয়েছে, পানি আছে, এটাই বেসিক্যালি আমার পশ্চাৎ জলাভূমি, আর কিছুই না। একদম সিম্পল, একদম সিম্পল। জান্নাত তানিয়া, হাত পাখা না ভাই, ওটা পি মনে হচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই। আমার আর্ট এরকমই ভাই, আমি দুর্দান্ত আর্ট করি, জগৎ বিখ্যাত আর্টিস্ট। আমি তো ধরো মানে ভয়ে আর্ট করি না, যদি আমি আর্ট করি আর মানুষ যদি এসে আমাকে পুরস্কার দিয়ে চলে যায় তখন কী করবো। আচ্ছা, শেখ আহাদ, আমাদের এখানে আজান হচ্ছে, তাই একটু সাউন্ড অফ রাখলাম। জি, অবশ্যই অবশ্যই, আজানের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হওয়া উচিত, ধর্মীয় কাজ করা উচিত, এবং ঠিক আছে, ভালো করছো। আজানটা শেষ হোক, একটা আজান পরিপূর্ণভাবে শুনে নাও, এরপরে আবার ক্লাসে চলে আসো, ঠিক আছে? আচ্ছা, সো এটা ছিল আমার পশ্চাৎ জলাভূমি। এরপর আসো অশ্বক্ষুর আকৃতি হ্রদ। অশ্বক্ষুর আকৃতি হ্রদ, অশ্বক্ষুর আকৃতি হ্রদ মানে কি, যেই হ্রদের আকারটা অশ্বক্ষুর, অশ্ব মানে কি ঘোড়া, ঘোড়ার খুরের মতো, মানে ঘোড়ার যে পায়ের মতো, এটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। দেখো, আঁকাবাঁকা নদীর মধ্যবর্তী সংকীর্ণ কোনো এক স্থানে প্লাবনের সময় ক্ষয়প্রাপ্ত হলে ওই নদী তার পুরনো বাঁকা পথটি পরিত্যাগ করে নতুন একটা সোজা পথে প্রবাহিত হয়, ফলে পুরাতন খাতটি একটি হ্রদে পরিণত হয়। এরূপ হ্রদ আকৃতির অনেকটা অশ্বের খুরের মতো নেয় বলে এটাকে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। মানে নদী ধরো আঁকাবাঁকা যাইতেছে, যাইতে যাইতে নতুন একটা নিছে, হ্যাঁ, নদী তার পুরাতন বাঁকা পথটি পরিত্যাগ করে, মানে পুরনো যে বাঁকা পথ দিয়ে যাইতেছিল সেটা আমার পরিত্যাগ করতেছে, এর ফলে সোজা পথে প্রবাহিত হয়, ফলে নতুন খাতটি একটি হ্রদে পরিণত হয়। মানে এই যে খাতটা ছিল, এই খাতটা কি হলো, এই যে হ্রদে পরিণত হলো, এখানে পানি জমা হলো, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এখান থেকে শুধুমাত্র দেখো, যেটা বলবো সেটা একটু মাথায় রাখবা, যেটা বলবো হয় এটা ইম্পর্টেন্ট, মানে ওটা ইম্পর্টেন্ট, ওইটা জাস্ট মাথায় রাখবা, দেখবে ইনশাল্লাহ কোথাও ঠিকবা না। মিসিসিপি নদীতে এরূপ হ্রদ রয়েছে, তাইলে যদি বলে অশ্বক্ষুর আকৃতির হ্রদ কোথায় আছে, মিসিসিপি নদী, উদাহরণটা জাস্ট মাথায় রাখো। এবং অশ্বক্ষুর আকৃতির হ্রদ কি জিনিসটা, এই যে এটা, এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিছি, প্লাবনের সময় ক্ষয়প্রাপ্ত হলে নদী ধরো আঁকাবাঁকা গতিপথ চেঞ্জ করে যে হচ্ছে যে হ্রদটা গঠিত হয়, এটাই হচ্ছে আমার অশ্বক্ষুর আকৃতির হ্রদ। আমি জানি একটু আর্লি যাইতেছি, আমার কিছু করার নেই। আচ্ছা, সামির ইয়াসমিন, আমি আঁকতে পারি না। জান্নাত ভাই, আগেরটা আবার বোঝান ভাই, আগেরটা বোঝানোর মতো। দেখো এখানে না, মানে এত টাইম নষ্ট করার মতো আর কিছু নয়। পশ্চাৎ জলভূমি কি, সিম্পলি নদী, এ দেখো পশ্চাৎ জলভূমি কি, দেখো এটা আমার নদী না, ধরে নাও এটা আমার নদী, এ পাশে নদীর এ পাশে আমার প্রাকৃতিক বাঁধ আছে, এ পাশে প্রাকৃতিক বাঁধ আছে, মানে কি পলি সঞ্চয় হয়েছে। এখন বর্ষার সময় এখানে পানি আসছিল, পানি এসে এপাশে তো বাঁধ আছে, মানে জায়গাটা একটু উঁচু, এই জায়গাটাও একটু উঁচু, তো পানিটা এখানে আটকে গেছে, এটাকে আমরা বলতেছি পশ্চাৎ জলভূমি, এটাকে আমরা বলতেছি পশ্চাৎ জলভূমি অথবা জলাশয় অথবা ডোবা, যেটা খুশি, মানে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, একটু ডোবার সাথে তুমি রিলেট করতে পারো এই জায়গাটা আর কি। তাই বলে আবার বলো না ভাই আপনি এটা ডোবা বলছেন, আমি এটা ডোবা বলতেছি, বিষয়টা তা না। এই যে এই পাশে ধরো প্রাকৃতিক বাঁধ আছে, মানে পলিটলি সঞ্চয় হয়েছে, এ পাশে প্রাকৃতিক বাঁধ আছে, এই যে গর্তটা আছে এখানে পানি এসে জমা হয়েছে, এটাই হচ্ছে আমার পশ্চাৎ জলভূমি। ঠিক আছে, আশা করছি ঠিক আছে। এরপর অশ্বক্ষুর আকৃতির হ্রদ কি, এই যে বললাম তো, নদীর মধ্যবর্তী সংকীর্ণ স্থানে কোনো এক প্রকার প্লাবনের ক্ষয়প্রাপ্ত হয়ে নদী যদি তার পুরনো বাঁকাপথটি পরিত্যাগ করে এক নতুন যদি সোজা পথে প্রবাহিত হয়, ফলে পুরনো খাতটি একটি হ্রদে পরিণত হয়। এই যে এই জিনিসটা তুমি জাস্ট চিত্রের দিকে তাকাও, এটা একবার রিডিং করো, তুমি এমনি বুঝে যাবে। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু সময় খুবই স্বল্প ভাই, একটু দ্রুত আগাইতে হবে, আসো একটু দ্রুত যাই। এবার বঙ্গীয় বদ্বীপ, আমরা আমাদের একদম শেষ জায়গাতে চলে আসছি, তোমরা আর দুশ্চিন্তা করো না, একদম লাস্টের দিকে চলে আসছি, বুঝছো? আমরা একদম আমাদের শেষের দিকে চলে আসছি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো নিম্নগতিতে সঞ্চয় চাপ, এবার দেখো ঊর্ধ্বগতি শেষ করে আসলাম, মধ্যগতি শেষ করছি, এবার আমরা নিম্নভূমিতে আসছো, মানে নিম্নগতিতে। দেখো এখানে বদ্বীপ কি, এই যে বলছিলাম না, নদী একদম পর্বত থেকে নেমে আসছে, সমভূমি পর্যায়ে পার করছে, এবার নদীর গতি শেষ, নদী এবার একটু বিশ্রাম চায়, নদীর জীবনী শক্তি শেষ হয়ে এসেছে, নদীর আর ভালো লাগছে না, নদীর আর ভালো লাগতেছে না। ঠিক আছে, নদীর আর ভালো লাগছে না, এটা হচ্ছে নদীর বদ্বীপ অবস্থা, এটাই হচ্ছে নদীর বদ্বীপ অবস্থা, অর্থাৎ নদী প্রায় মৃত। তখন কি করে, বিচ্ছিন্নভাবে চরসমূহের মধ্য দিয়ে স্রোতধারা বিচ্ছিন্ন হলে ত্রিকোণাকার ভূমিরূপের সৃষ্টি করে। ওই যে বললাম মাত্রাহীন বাংলা বয়ের মতো ন্যায় তৈরি হয়, এটাকে বদ্বীপ বলে। সরি, এটা এ হবে না, এটা ব হবে। হ্যাঁ, বিশ্ব সর্ববৃহৎ গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের দক্ষিণ, তার মানে এই যে
আচ্ছা তোমরা শেয়ার করে দাও, এত তোমাদের রেসপন্স কম কেন? একটু দ্রুত তোমরা আবার অ্যাক্টিভ হও। হ্যাঁ আমরা কোশ্চেন সলভিং এ চলে যাবো, ইনশাল্লাহ আমি তোমাদের সব ডাউট এখান থেকে ক্লিয়ার করে দিয়ে যাবো ইনশাল্লাহ। সময় খুবই কম আর অল্প একটু সময় আছে, ধূপধাপ আবার মেনশন করে দাও, আবার শেয়ার করে দাও, সবাই চলে আসুক, এসে দেখে যাক। আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, এবং খুব ভালো মতো শেষ করব, খুবই ভালো মতো শেষ করব। আসো তাহলে কি হইলো, নদী দেখো, এই যে দেখো জেনারেল ধরে, এই যে নদী আমার আসতেছে আস্তেছে আস্তে 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 একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, এসে কি হইতেছে, এই যে এটা হচ্ছে আমার বদ্বীপ, এটা কি আমার বদ্বীপ। কারণ এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমার ওই যে তোমার হচ্ছে পলি সঞ্চিত হয়েছে, তারপরে হচ্ছে নদীর যেগুলো হচ্ছে ক্ষয়কার্যে বয়ে নিয়ে আসছিল না, প্রত্যেকটা জিনিস এখানে সঞ্চয় হয়েছে, বুঝছো, পলিমাটি সম্পন্ন, এবং এটা হচ্ছে আমার বদ্বীপ। এই জন্য বলতেছি কি, বিশ্বের সর্ববৃহৎ গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের দক্ষিণ, মানে বাংলাদেশের দক্ষিণ কোনটা, এটা হচ্ছে আমার বাংলাদেশের দক্ষিণ, বুঝছো। এটা যদি আমার নর্থ হয়, ওপরে উত্তর নিচে দক্ষিণ, তাই না, এই যে এটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিমাঞ্চল। তো বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল আছে, এই দেখো দক্ষিণ পশ্চিমাঞ্চল, এটা হচ্ছে আমার বিশ্বের সবচেয়ে বদ্বীপ। বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে আমার দক্ষিণাঞ্চলের বদ্বীপ। জান্নাত তানিয়া, ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে, শেষ করেন না ক্লাস। স্বাদের খাবার অল্পই ভালো, বুঝছো, স্বাদের খাবার অল্পই ভালো। আর আমার হাতে সময়ও নাই যে আমি তোমাদের ক্লাস নিতে পারবো, কারণ এটা একদম ফিক্সড স্কেজুয়ালে হয় ক্লাসগুলো। 1 ঘন্টা মানে 1 ঘন্টা, এখানে 1 মিনিট বেশিও না 1 মিনিট কমও না আর কি। হ্যাঁ, সুতরাং আমার হাতে ওই পরিমাণ সময় নাই ভাইয়া, আই এম সো সরি। আসো এরপরে আসো বাংলাদেশের নদী। চিত্রটা হয়তো সেভাবে বোঝা যাবে না, আমি জাস্ট বলবো, তোমরা একটু জাস্ট মাথায় রাখো। এটা হচ্ছে আমার উত্তর, এটা আমার দক্ষিণ, এটা হচ্ছে আমার পূর্ব, এটা হচ্ছে আমার পশ্চিম। তো আমি তোমাদেরকে বলতেছি একটু ফোকাস করো প্লিজ, একটু জাস্ট মনোযোগ ধরে রাখবা, একটু মনোযোগ ধরে রাখবা, ইনশাল্লাহ তোমাদের আর ঠেকবে না। আমি তোমাদেরকে খুব ভালো করে বলবো, এই জায়গাতে ধূপধাপ শেয়ার মেনশন যা আছে করে দাও। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট রাউন্ড, বুঝছো, শেষবারের মতো নিঃশ্বাস নিয়েছি, এবার দৌড়টা হবে একদম অসম্ভব রকমের দৌড়। এবং এই জায়গাটা অনেক 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 ইম্পর্টেন্ট, শুধুমাত্র তোমাদের একাডেমিক লাইফে না, যারা অ্যাডমিশন পরীক্ষা দেয়, যারা চাকরির পরীক্ষা দেয়, তাদের জন্য এই জায়গাটা সবচেয়ে ভাইটাল, বুঝছো। বাংলাদেশের নদ নদী থেকে প্রশ্ন আসে না এরকম কোনো মানে পরীক্ষা খুঁজেই পাবা না, প্রত্যেকটা পরীক্ষায় দেখবা বাংলাদেশের নদ নদী আছে, প্রত্যেকটা পরীক্ষায়, বুঝছো। ঠিক আছে, তার একটু নদী সম্পর্কে জানি। দেখো এখানে আছে কি গাঙ্গেয়, মানে ভারতের ভেতরে, ভারতের হচ্ছে ইউকে, ইউকে মানে ইউনাইটেড কিংডম না, ভারতের উত্তরখণ্ড মানে উত্তরাখণ্ড যেটাকে বলে, ভারতের উত্তরাখণ্ডে আছে হচ্ছে গাঙ্গেয় হিমবাহ, মানে গাঙ্গেয় হিমবাহ এইখানে আছে, মানে গাঙ্গোত্রী হিমবাহ অ্যাকচুয়ালি, এটাকে বলে কি সরি, ভারতের উত্তরাখণ্ডে কি আছে ভাই, আমার হচ্ছে তোমার যে মানে গাঙ্গোত্রী হিমবাহ কোথায় আছে, ভারতের উত্তরাখণ্ডে। দেখো এটা আমার বাংলাদেশ, ভারতের উত্তরাখণ্ডে আছে গাঙ্গোত্রী হিমবাহ, এবং এখান থেকে যখন নদীটা এখান থেকে শুরু হয়, তখন আমরা এটাকে কি বলি, এটাই হচ্ছে আমার গঙ্গা। হ্যাঁ, ইন্ডিয়াতে গঙ্গা শোনা নাই, নাম শোনা নাই, ভারতে গঙ্গা। এবার গঙ্গা থেকে আসছে আস্তে 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 কোথায় ঢুকলো, এই দেখো আমার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এই দিক দিয়ে যখন ঢুকতেছে এটা, তখন এটার নাম হয়ে গেল পদ্মা। তাহলে পদ্মা সৃষ্টি হলো কোথায়, এই যে ভারতের উত্তরখণ্ডের গাঙ্গেত্র হিমবাহ, এখান থেকে আমার পদ্মার সৃষ্টি, বুঝছো, এটা থেকে আমার পদ্মার সৃষ্টি। ধুমধাম চলে আসো, আবার সবাই চলে আসো, হ্যাঁ অনেক দ্রুত চলে আসো, অনেক দ্রুত চলে আসো, অনেক দ্রুত চলে আসো। আর কিন্তু সময় নাই। হ্যাঁ, এখন একদম কোর জায়গাতে চলে আসছে, একদম কোর জায়গায় চলে আসছে, বুঝছো, এখান থেকে কি আমার পদ্মা ঢুকছে। এরপরে আসো এইদিকে, মনে করো যে তিব্বত আছে, তিব্বতের হচ্ছে মানস সরোবর আছে, এই দিক থেকে কে ঢুকছে, এখান থেকে ঢুকছে আমার ব্রহ্মপুত্র নদ, এদিক থেকে ঢুকছে এই আমার ব্রহ্মপুত্র নদ, বুঝছো, এদিক থেকে আমার ব্রহ্মপুত্র নদ ঢুকছে, বুঝছো। এটা কোথায়, এই তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার মানস সরোবর থেকে ঢুকছে ব্রহ্মপুত্র নদ। একটু কষ্ট হবে, জাস্ট তুমি শুনে যাও, শুধু শুনে যাও, আমি যেটা বলতেছি সেটা শুনে যাও। এখন আমরা কোয়েশ্চেন সলভ করবো, সব একদম ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো ভয় নাই। দেখো তাহলে যেটা হচ্ছে গাঙ্গেত্র হিমবাহ, এখান থেকে কি শুরু হইলো আমার, এই যে এখান থেকে কি আসছে গঙ্গা, ভারতে গঙ্গা, বাংলাদেশে প্রবেশ করলো কি, দেখো এই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর এই দিক দিয়ে ঢুকছে বাংলাদেশে, তখন এটার নাম হয়ে গেল কি পদ্মা, তখন পদ্মা নামে আবির্ভূত হইলো। এবং এরপরে দেখো হিমালয়ের যে মানস সরোবর আছে, এখান থেকে আসতেছে কে ব্রহ্মপুত্র, এই যে নীলফামারী দিয়ে মোটামুটি ঢুকছে ব্রহ্মপুত্র, বুঝছো। এবং এই দিক দিয়ে আরো অনেক নদী আছে, দেখো এই যে করতোয়া ঢুকছে একদম পঞ্চগড় দিয়ে, তাই না, এগুলো সব মোটামুটি তোমার, এটা আবার হচ্ছে সিকিমের এই দিক থেকে আসছে, বুঝছো। আমি ইনশাল্লাহ তোমাদেরকে এগুলো আরো 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 ডিটেলে দেখাবো, তোমরা ভয় পেও না।
তো যে 2-3টা বললাম এগুলো একটু মনে রেখো, এবং আরও নদী আছে না, আমরা নদীমাতৃক বাংলাদেশ দেখো, এই যে এইদিকে মেঘনা আছে, সিলেট দিয়ে সুরমা ঢুকছে, কুশিয়ারা আসছে এই দিক দিয়ে, তারপরে এই যে নিচের দিকে দেখো, একটু খেয়াল করো এইদিকে যে সাঙ্গু নদী আছে, হ্যাঁ কর্ণফুলী নদী আছে, কোথায় যে চট্টগ্রাম বিভাগে যে সাঙ্গু নদী দেখতে পাচ্ছ, এই যে বান্দরবান খাগড়াছড়ির জায়গা থেকে আছে যে আমার সাঙ্গু নদী, বুঝছো? তো একদম সিম্পল জিনিস ছিল। চলো আমরা এখন একটু কোয়েশ্চেন সলভ করি, প্লিজ একটু কোয়েশ্চেন সলভ করি, প্লিজ একটু কোয়েশ্চেন সলভ করি। আশা করছি বুঝতে পারছো। আবার ধুপধাপ করে তোমরা শেয়ার করে মেনশন করে দিয়ে যাও। জান্নাত তানিয়া সব জায়গায় আজান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দেখো, ঠিক আছে, নো প্রবলেম। আজান, ও আচ্ছা, ওটা অনেকক্ষণ আগে করছো, ঠিক আছে। আসো এবার ইনশাল্লাহ আমরা প্রশ্ন সলভিংয়ে চলে যাব, আর কোনো বাধা নাই। আসো দেখি, শিখলাম তো, এখন দেখি কতটুকু ইউটিলাইজ করতে পারতেছি। এটা হচ্ছে ফ্যাক্টর। দেখো নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ, নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ? দেখো ক্ষয়জাতের ফলে কি হয় দেখি, একটু কমেন্ট করো তো দেখি, ধূপধাপ করে কমেন্ট করো, তাড়াতাড়ি 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 একটু কমেন্ট করো তো, দ্রুত দেখি কে পারে। সময় খুবই স্বল্প, বুঝছো? আমি তোমাদেরকে যতটুকু সম্ভব বুঝাই দিয়ে যাব, একটু দ্রুত, ফাস্ট। আবিদা ইয়াসমিন ভাইয়া, ভূগোলের যে ম্যাথ আছে ওটা নিয়ে একদিন ক্লাস করেন। আচ্ছা, আমাদের পেইড ব্যাচে সবই আছে ইনশাল্লাহ, মানে সবগুলোই থাকবে। আমরা যখন ক্লাস নিব ইচ অ্যান্ড এভরিথিং আমরা পড়ার চেষ্টা করব, মানে তোমার এক্সামে আসবে, তোমার ধারণা ক্লিয়ার করার জন্য যেগুলো লাগবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জিনিস পড়া করবো। সামিরা ইয়াসমিন একের অফ, পারফেক্ট, সুন্দর। তোমরা কমেন্ট করো তো দেখি। আবিদা ইয়াসমিন সি হবে, জান্নাত তানিয়া ক। ওকে, সো কি হবে? সি হবে না এ হবে? এ হবে না সি হবে? সি না এ? এ না সি? উত্তর হবে এ, নদীমঞ্চ। তাহলে কি ক্ষয়জাত ভূমিরূপ কোনটা? ক্ষয়জাত মানে কি, যখন ভূমি আমার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মনে আছে এই যে সিঁড়ি, তাই না? নদীমঞ্চ সিঁড়ি, এটা কোথায় হলো? নদীর ওই যে যখন ক্ষয়জাত রূপ আসলো এই সময় এসে হলো আমার নদীমঞ্চ। পলল পাখা তো মানে বুঝতে পারতেছো, পলল পাখা কি একদম লাস্ট স্টেজে, বদ্বীপ এটাও আমার লাস্ট স্টেজে, তাহলে বাকি থাকে কে? বাকি কে থাকে? বাকি থাকে আমার নদীমঞ্চ। আল্লাহ তাআলার গোলাম কে, মানে ক। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। রুমানা খান মেনশন করছো, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমরা এই যে লাস্টটুকু এখন একদম তোমরা মনোযোগ রাখবে, একদম পিকে। এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সবচেয়ে, মানে এতক্ষণ যে আমরা পড়ে আসছি এটার আলটিমেট আউটকাম কি, এতক্ষণ যে কষ্ট করলাম এটার রেজাল্ট কি, সারাদিন আমরা পরিশ্রম করার পরে যে মজুরিটা পাই এটাই ধরো সে মজুরি। এতক্ষণ ক্লাসে কষ্ট করছো, আমার কথা শুনছো, অনেকের হয়তো ভালো লাগছে, অনেকের ভালো লাগে নাই, তারপরেও তোমরা শুনেছো, মানে তোমাদের জানার আগ্রহ আছে, তোমাদের শেখার আগ্রহ আছে। এখন আসো একটু দেখি কর্মফল কি কি হইতেছে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে কি আসে না। বলেছিলাম না এমসিকিউ এবং সিকিউ প্রচুর পরিমাণে আসে। আসো এই কেউ কিন্তু দেখবা না, হ্যাঁ এমসিকিউর উত্তর। ওকে, এবার বলো নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? পার্শ্ব ক্ষয়, তলদেশের ক্ষয়ের দরুন, নাকি নদীর স্রোতের বেগ কমলে, নাকি ঢাল হ্রাসের ফলে? আচ্ছা এখানে মানে কোশ্চেন একটু ঝামেলা আছে। আচ্ছা থামো, এটা এটা বাদ দিই, পরের প্রশ্ন যাই। কোশ্চেন একটু ঝামেলা আছে। এখন কি বলতেছে? যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায়? গাঙ্গেত্রী হিমবাহ, নাগামণিপুর, লুসাই পাহাড়, মানস সরোবর। আচ্ছা এটা আমি তোমাদেরকে করে দিতেছি, ঠিক আছে। আফসানা আরিয়ান ভাইয়া, মানবিক বিভাগের শুধু গ্রুপ সাবজেক্টের কোনো কোর্স আছে? মানবিক বিভাগের শুধু গ্রুপ, মানবিক বিভাগের একসাথে কম্প্যাক্ট কোর্স আছে, তো এখানে তোমার গ্রুপ সাবজেক্ট, তারপর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে মানে গ্রুপ সাবজেক্ট আছে, প্লাস যেগুলো তোমার কম্পালসারি সাবজেক্ট সব আছে, একদম কম্প্যাক্ট একটা কোর্স, বুঝছো? এখানে আশা করি যে তুমি সব কিছুই পাবা। আসো, যমুনা নদীর উৎপত্তি কোথায়? এটা হচ্ছে মানস সরোবর। হ্যাঁ মানে ওই যে ব্রহ্মপুত্র বলছিলাম না ভাই, ব্রহ্মপুত্রের পরে তো ওখান থেকে বেসিক্যালি আমাদের যমুনা সৃষ্টি। আমরা এটা নিয়ে পরে আলো ডিটেলে ক্লাস করবো, সমস্যা নেই, তোমরা ভয় পেও না। সবাই পাবা। আবিদা ইয়াসমিন, ওফ পারফেক্ট, ডি এক্স্যাক্টলি, ইউ গট দ্য পয়েন্ট, একদম ঠিক বলছো। এটা হচ্ছে মানস সরোবর। গাঙ্গেত্র হিমবাহী কোনটা? ওই যে ওইখানে আমার পদ্মা ছিল, নাগামণিপুরে কি ছিল, নাগামণিপুর অঞ্চলের ওই দিকে আছে নাগামণিপুর, হ্যাঁ ওখান থেকে বেশ কিছু নদী আছে। লুসাই পাহাড় পেছনে, আমরা আলোচনা করবো এগুলো পরে, সবই আলোচনা করবো। আমাদের টাইম শেষ, জান্নাত নিয়ে দেখে ফেলছি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখে ফেললে তো কিছু করার নাই, চুরি বিদ্যা করে লাভ নাই, কত কালার যাবা বলো। চার নম্বরে আসো, একটু
4 নম্বরে দেখো কি বলতেছে, পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কি বলে? কি বলে তারে কও? খাড়া ঢালে যদি নিচে পতিত হয় তখন আমরা সেটাকে কি বলবো? দ্রুত বলো তো, কাসকেড বলবো, খরস্রোত বলবো, জলপ্রপাত বলবো, নাকি গিরিখাত বলবো? কোনটা বলবো কও? দ্রুত দ্রুত বলো। 4 নাম্বার কি হবে? আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সরি, আমি তোমাদেরকে একটু করাই দিই জিনিসগুলো। হ্যাঁ, এটা কি হবে যদি একদম দেখো পানি হঠাৎ খাড়া থেকে ঢালে নিচে পড়ে যায়? এটা কি হবে? সিম্পলি এটা হবে কি আমার জলপ্রপাত। এটা হবে আমার জলপ্রপাত। হ্যাঁ, আসো দ্রুত আসো। নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় সবচেয়ে বেশি হয়? বদ্বীপ, সমভূমি, পার্বত্য নাকি মালভূমি? দেখো উলম্ব কি, উলম্ব জিনিসটা বুঝলে পরে ঝামেলা শেষ। দেখো বদ্বীপ মানে কি? নদীর একদম লাস্ট পর্যায়ে বদ্বীপ। হ্যাঁ, তখন এই যে ডেল্টা আকৃতি ধারণ করে তখন বদ্বীপ হয়, মানে এরকম ডেল আকৃতি ধারণ করে বদ্বীপ হয়। সমভূমি মানে কি? নদী একদম সমান, এই যে সমভূমিতে চলতেছে। তারপরে কি বলছে? মালভূমি অবস্থায়। মালভূমি অবস্থায় তো না, ঝামেলা শেষ। দেখো পার্বত্য অবস্থায়। উলম্ব কি? এই যে এটা হচ্ছে, এটা আমার উলম্ব। তাহলে সরাসরি নদী কখন নামে? পার্বত্য অবস্থায় নামে। তাহলে উলম্ব ক্ষয় কখন বেশি হবে? পার্বত্য অবস্থায়। ঝামেলা শেষ। 5 নাম্বার। হ্যাঁ, লামিয়া লামি ডি অফ পারফেক্ট, সুন্দর সুন্দর। ওকে 3B মাইশা তাসফিয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের রেসপন্স থেকে সত্যি আমি আবেগপ্লুত হয়ে যাইতেছি ভাই। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর, এরকম ডেডিকেশন ধরে রাখো, ইনশাল্লাহ ভালো কিছু করবে। এরপরে কি? পদ্মা নদীর উৎপত্তি কোথায়? এই দেখো কথা বলছি কোথায়? গাঙ্গেত্রীয় হিমবাহ বলছি, তাই না? পদ্মা নদীর উৎপত্তি কোথায়? গাঙ্গেত্রীয় হিমবাহ। ওই যে তখন আমি আঁকাইলাম, একটু ওই পাশ থেকে দেখালাম, আমাদের সময় খুবই স্বল্প। এটা হচ্ছে আমার পদ্মা নদীর উৎপত্তি। আসো, সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতিতে? দেখো এখানে দুইটা প্রশ্ন একসাথে মার্চ করছে, চাপ নিও না, রিল্যাক্স। উপকূলীয় ভূমি কোনটা? যেটা সমুদ্রের আশেপাশে। বরেন্দ্র ভূমি কোনটা? ওই যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমাটি, খরাপ্রবণ এলাকা, এটা হচ্ছে বরেন্দ্র ভূমি। তার মানে বরেন্দ্র ভূমিতে নদী ওইরকম ভাবে তো নাই। আর সাঙ্গু নদী তো দেখাইলাম একদম আমার পাহাড়ি অঞ্চলে, তাই না? প্লাবন ভূমি নাকি পাহাড়ি ভূমি? এটা হচ্ছে আমার পাহাড়ি ভূমি। যদি বলে সাঙ্গু নদী কোন শ্রেণীর ভূমিরূপে অবস্থিত? প্লাইস্টোসিন কালের পাহাড় নাকি টারশিয়ারি যুগের পাহাড়? তখন কি দিতাম? তখন দিতাম টারশিয়ারি যুগের পাহাড়। আমরা এগুলো কিন্তু আলোচনা করে আসছি সেকেন্ড চ্যাপ্টারে। এগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি যায়, তাই না? প্রত্যেকটার একটা সিকোয়েন্স আছে। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় শেষ। এখন দেখো ক পর্যায় একদম জাস্ট এক লাইনে বলে চলে যায়। নদী পর্বত থেকে শুরু হয়। খ পর্যায় নদীর পর্যায়ে সমভূমিতে পরিস্থিতি হয়। ক পর্যায় কোনটা? ক পর্যায় হচ্ছে নদীর প্রাথমিক পর্যায়, পার্বত্য অবস্থা বা নদীর ঊর্ধ্বগতি। ক পর্যায়ে একদম সর্বোচ্চ জোশে থাকে। এবং খ নাম্বার কি? সমভূমিতে অবস্থিত। সমভূমিতে অবস্থিত মানে কি? নদীর প্রশস্ততা বেশি হয়, গভীরতা কম হয়, স্বাভাবিক বিষয়, জানো এগুলো। আর চেষ্টা করবা প্লিজ, যখন তোমরা এগুলো করবা না, যখন এটা করবা তখন দেখবা, যখন তোমরা এটা করবা না তখন ইয়া হবে, কি বলো এটারে, একটু চিত্র আঁকাবা। তাহলে দেখবো তোমার নাম্বার কাটার কোনো জায়গায় নাই। তুমি সুন্দর করে বুঝাই দেবে এবং চিত্র দিবা, কারণ চিত্র দিলে যে কোনো জিনিসের মান বৃদ্ধি পায়। চিত্র দিলে মান বৃদ্ধি পায়, বুঝছো? আচ্ছা, জান্নাত তানিয়া, আমি ওই এডুকেশনে পেড ব্যাচতে ভর্তি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় শেষ শেষ শেষ। আচ্ছা, এরপরে আসো, আমাদের এইচএসসি 26-এর জন্য আছে কামব্যাক 2.0, বাংলা ইংরেজি আইসিটি, এগুলো তো থাকবে। প্লাস আমার এখানে গ্রুপ কোর্সও পাবা পরে, মানে এদের জন্য গ্রুপ কোর্সেরও আছে আইসিটি কামব্যাক কোর্স, এবং এখানে অনেকগুলো লাইভ ক্লাস সবই পাবা তোমরা এইচএসসি 26-এর কামব্যাক 2.0 কোর্স। এবং এইচএসসি 27-এর জন্য আছে কি মিশন এ প্লাস কোর্স। এখানে তোমরা অনেকগুলো বাংলা ক্লাস পাবা, ইংরেজি ক্লাস পাবা, আইসিটি ক্লাস পাবা, এবং এর পাশাপাশি কি বিষয়ভিত্তিক ক্লাসগুলোও কিন্তু পাবা, বুঝছো? তোমাদের জন্য আরও কোর্স আছে, এই দেখো অনেকগুলো কোর্স আছে। কি নিবা বলো? আমি তোমাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি তোমাদের জন্য সব কিছুরই আমরা সব কিছুই তোমাদের জন্য আয়োজন করছি। এখন জাস্ট নেওয়ার পালাটা তোমাদের। দেখো পড়াশোনা সুন্দর করে করতে হবে। আফসানা আরিয়ান ভাইয়া, আমি তো এডুকেশনের ইবিআই ভর্তি আছে, সেখানে বাংলা ইংরেজি আইসিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সামিরা ইয়াসমিন ভাইয়া, ভর্তি হতে চাইলে একটু পেজে নক করবা, তোমরা ভর্তি হওয়ার প্রসিজার ভাইয়ারা দেখাই দিবে, তখন দেখো। তাহলে এইচএসসি 26-এর জন্য কি কি আছে? অর্থনীতির 25টা ক্লাস, যুক্তিবিদ্যার 20টা, পৌরনীতি 20টা, সমাজবিজ্ঞান 20টা, ভূগোল 20টা, ভূগোল অবশ্য আমি নিব। আচ্ছা, ইতিহাস 20টা, কৃষি শিক্ষা 20টা, গার্হস্থ্য বিজ্ঞান 20টা, ইসলাম শিক্ষা 15টা, মনোবিজ্ঞান 15টা, ইনশাল্লাহ মনোবিজ্ঞানটাও আমি নিব। তারপরে কি সমাজকর্ম 15টা, ইসলাম সংস্কৃতি 20টা। এবং শুধুমাত্র যে মানে শুধু যে আমরা এটাকে ইয়াকে দিতেছি, এইচএসসি 26-কে দিতেছি বিষয়টা তা না, বা এইচএসসি 27-কে দিতেছি তা না। এটা হচ্ছে তোমাদের 26-এর কামব্যাক 2.0 কোর্স। এবং একই সাথে তোমাদের যে 27 ব্যাচ আছে, 27 ব্যাচদের জন্য ইনশাল্লাহ আমাদের কি আছে? মিশন এ প্লাস কোর্স, ঠিক আছে? 27 ব্যাচের জন্য আছে আমাদের কি মিশন এ প্লাস কোর্স, বুঝছো? এখানে তোমরা সবগুলো সাবজেক্টের অনেকগুলো ক্লাস পাবা। অর্থনীতি 25, যুক্তিবিদ্যা 20, পৌরনীতি 20, হ্যাঁ, মনোবিজ্ঞানের রেকর্ড পাবা ইনশাল্লাহ, তারপরে ভূগোল পাবা। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নেই। আশা করছি আমাদের ফ্রি লাইভ ক্লাস এর মাধ্যমে হয়তো শেষ হয়ে গেল। তো ভালো থাকো তোমরা সবাই, ঠিকমতো পড়াশোনা করো, বাবা মার কথা শোনো আর কি, চেষ্টা করো, একটু নিয়মমাফিক জীবন চালিয়ে নাও, দেখবা পড়াশোনা অনেক ভালো হবে। আমাদের সময় শেষ, হ্যাঁ ঠিক আছে, আমাদের টাইম শেষ। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। এই তো, এটাই আমাদের ক্লাস শেষ এখন। ভালো থেকো সবাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।